So welcome all of you guys. আমরা আজকে ওরিয়েন্টেশনের স্লাইডটা একটু ওপেন করে নিই, তারপর আমি আমার একটা ছোট্ট ইন্টারাকশন দিয়ে আপনাদের সাথে একটু ডিসকাশন, একটু গল্প করে তারপর ওরিয়েন্টেশনটাতে যাব। So as you know my name, Simon Hussain. So I'm an ACCA member and I'm working as a manager at AZ Advisory. So AZ Advisory basically এই জন্য ওনাদেরকে আমরা চিনি। So they are our client আর কি। সো আমরা ঠিক এরকম অগমেডিক সহ আরো যারা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে তাদের অ্যাকাউন্টিং, ট্যাক্স, ভ্যাট, পেরোল এই কাজগুলো করে থাকি। এন্ড এসিসি এর অনেক পিপল আসলে আমাদের এখানে কাজ করে। মানে এক কথায় বলতে গেলে আমরা এটাকে আসলে এসিসি এর ফার্ম বলি, বিকজ ইউ নো দা লাইক ভেরি ওয়েল নোন টার্মিনোলজি অফ সিএ ফার্ম। তো বাংলাদেশে আসলে এসিসি এর ফার্ম বলতে আমরা ইজ দ্য রিনাউন্ড ফার্ম। And I've been teaching ACCA like since 2015. So it's almost 10 years. I mean, a industry সাথে connected. And FRO পড়ায় almost 8 years plus. So I have taught a lot of students and recently সব student যারা আছে, আলহামদুলিল্লাহ ভালো pass rate. Last session এ pass rate was almost more than 80%. So 5 জন এক্সাম দিয়েছিলেন, এর মধ্যে 4 জন পাস করছেন। So একজনের মেবি 46 আসছিলেন ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যু। সো আমরা একটা ছোট ভুল করছি মনে হয় এখানে, বেসিক্যালি 25 হবে, শোয়িং 24। সো টাইপো এরর। আমরা আজকে শুরু করছি ওরিয়েন্টেশন। সো আমি ক্লাসের স্ট্রাকচারটা একটু বলে দেই, তারপর আমরা শুরু করি আমরা আসলে কিভাবে গোয়িং ফরওয়ার্ড আগাবো। সো আমি এবং আমার বেসিক্যালি কলিগ আনিসুল হক, উনিও ক্লাসটা আপনাদের সাথে সাইড বাই সাইড কন্টিনিউ করবেন। সো আমরা দুইজন মিলেই ক্লাসটা নিব। উনি মোস্টলি হচ্ছে প্র্যাকটিস পার্সপেক্টিভটা বেশি ফোকাস থাকবেন, আমি ওভারঅল সিলেবাস কমপ্লিশন এন্ড দেন পাস্ট ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিসের ওই জায়গাটাতে আমি ফোকাস দিব এক্সাম টেকনিক নিয়ে। সো ইনিশিয়ালি আই উইল স্টার্ট উইথ দ্য গ্রুপ অ্যাকাউন্টিং। আমি সিলেবাসে যখন যাব আমি দেখাই দিব যে কোন পার্টগুলো আসলে আমি কভার করবো আর কোন পার্টটা আনিস ভাই কভার করবে। সো আপনাদের ক্লাসের কোঅর্ডিনেশনটা হোপফুলি আমরা একটা মেসেঞ্জার গ্রুপ আছে সেটা দিয়ে করব। এন্ড সাইড বাই সাইড হোয়াট আই উড রিকোয়েস্ট, মেসেঞ্জারে আসলে পড়াশোনার ব্যাপারে অথবা অফিসিয়াল ব্যাপারে আমি একটু লেস কমফোর্টেবল। মানে আই উড প্রেফার আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, বিকজ ওইখানে রিসোর্স শেয়ারিং কমিউনিকেশনটা আরো কনভিনিয়েন্ট হবে। সো আমি মানে জাস্ট ক্লাসের পর আমার নাম্বারটা আমি শেয়ার করে রাখবো, এখানে নাই। সো দ্যাট ইউ ক্যান নক মি অন হোয়াটসঅ্যাপ। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিব আপনাদের সাথে, সো দ্যাট ওইখানে আমরা রেগুলার বেসিসে ডিসকাশন করতে পারবো, বিকজ এখানে দেখা যাবে যে অনেক উপরে চলে যাবে অথবা অনেক সময় আপনি ট্র্যাক করতে পারবেন না। সো হোয়াটসঅ্যাপ ইজ মোর কনভিনিয়েন্ট টু মি। দেন আসলে আমরা যেভাবে আগাবো পরের স্লাইডগুলোতে আমি ডিসকাস করব, বাট বিফোর দ্যাট আমি একটু আপনাদের থেকে আপনাদের ইন্ট্রোটা একটু শুনতে চাই, এবং আপনারা আসলে এসএসসি এর প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের কিনা নাকি ডিরেক্টলি হচ্ছে এসএসসি তে আসছেন, এবং আপনার প্রিভিয়াস এডুকেশনাল অথবা প্রফেশনাল কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে সেটা আপনি জাস্ট বললেই হবে। আমি ভাইকে দিয়ে শুরু করি। আপনার নাম? নাম সৈয়দ মোহাম্মদ লাবিব। আমি HSC কমপ্লিট করেছি 2020 সালে। পরে ওকে, এসএসসি এ শুরু করেছি এখন 24। ওকে। তারপর 24 এ এসএসসি স্টার্ট করছেন, দেন ইউ হ্যাভ ডান অল পেপারস মানে টিল? আমার ফাউন্ডেশনের চারটা শেষ, নলেজের দিকে এখনো এক্সাম দেন নাই? নলেজের 3 ইয়ার একটু ক্লাস কিছু। ওকে, তাহলে হয়ে যাবে হোপফুলি আপনি ডিউরিং ডিসেম্বরের আগে। সো ইটস এ গুড প্ল্যান যে আপনি সাইড বাই সাইড এক্সাম দিতে পারবেন ডিসেম্বরে। গেট ফর ইট, লাইক আপনি কোনো কারণে আবার ব্যাকআউট চিন্তা না করেন, যে লাইক অনেক সময় হয় না যে ডেফার করতে চান। সো ডোন্ট ডু দ্যাট। ওকে, আপনার কলেজ কোনটা ছিল ভাই? স্কলারশিপ ওকে, নাইস নাইস, ঠিক আছে। সো এরপর রুমি। আমি এসএসসি স্টুডেন্ট অনেক কাপল অফ ইয়ার্স। আমাদের যে এফ1 পাস, এফ2 পাস, এফ3 পাস, এম1 এম2। Okay, so now you have left only F2. বিডি পাস। Oh, F1, sorry. বিডি দেব এই এন্ড অফ দিস ওয়ান। Okay, so you are taking only FR, right? জি ওনলি পাস। আপনিও FR, only FR। আপনি তো only FR, আরেকটা পেপার হ্যাঁ নিচ্ছেন? Okay, ব্যাচেলর কোথা থেকে করলেন? ও আচ্ছা, ভেরি নাইস। ওকে, আপনাদের আহসান ইজ
Hassan is my friend, so we used to do ACCS like same time. এরশাদ আমাদের অনেক পরে আসছে, বাট এরশাদ আসলে লাইক আপ বিহাইন্ড দিস, ও তাড়াতাড়ি শেষ করে অ্যাফিলিয়েট হয়ে মেম্বার হয়ে গেছে। বাট আহসান, আমরা, তারপর আপনাদের ওইখানে আরো যারা আছে, জিয়াদ, তমাল, দে ইউজ টু বি মাই ফ্রেন্ড। সো এই জন্য অর্গানিক্স ইজ লাইক, এই জন্য আই নো দেম ভেরি ওয়েল। ওকে, সো আপনি শুধু এফার্টটা নিচ্ছেন এবার, এফার্ট। ওকে, আর কোনো পেপার নাই সাইড বাই সাইড? সো ইউ উইল ডেফিনেটলি ডু এক্সাম ইন ডিসেম্বর, রাইট? সো এটা অ্যাপিয়ার করতে হবে আপনাকে। সো আই টেক ইউ অ্যাজ এ ক্যান্ডিডেট, পটেনশিয়াল ক্যান্ডিডেট, বিকজ আমি এই কথাটা বলতে খারাপ লাগতেছে। হোয়াট উইল হ্যাপেন সাবসিকুয়েন্টলি, দেখবেন যে আপনারা ক্লাস করছেন ঠিকই, বাট এক্সামটা দেওয়া হচ্ছে না, দেন দ্যাট অ্যাফেক্ট মি আ লট। ওকে, আয়শা, ঢাকা সিটিতে। ওকে, আমার এনিমি তাহলে, আমি ঢাকা কলেজের, মানে আমি ঢাকা কলেজ থেকে বিবিএমবিএ করছি আর কি। তারপর তো এটা হচ্ছে আপনার ফার্স্ট এসসিসিএ পেপার। ওকে, সো দেন এসসিসিএ কেন চিন্তা করলেন? আই নো আপনাদের ব্যাকগ্রাউন্ড, বাট ওয়াই ছিল? ওকে, ওকে, মানে কারো কাছ থেকে কোনো ইন্সপিরেশন পেয়েছেন অথবা কোনো গাইডেন্স? ওকে, তার মানে আপনারা, ওকে, ওকে, সো আপনারা তাহলে মোটামুটি বুঝিয়ে আসছেন এসএসসি তে, রাইট? মানে ইউ আর ডিটারমাইন্ড যে আপনারা এসএসসি করবেন, দ্যাটস ভেরি গুড। ওকে, আপনার মেজর কি ছিল, কোন ডিপার্টমেন্ট ছিল? ফাইন্যান্স। সো লাইক আপনি এক্সামশন মনে হয় অলমোস্ট এলডব্লিউ পর্যন্ত পাওয়ার কথা। মেবি অ্যাকাউন্টিং এ থাকলে দেয়, এরকম একটা এক্সামশন ক্যালকুলেটর আছে, ইউ ক্যান চেক যে আপনি এক্সামশন ক্যালকুলেটর একটা লিংক আছে, সো ইউ ক্যান ইজিলি চেক যে এটা আসলে পাওয়া যায় কিনা। হ্যাঁ, fine. এটা আসলে এসএসসি অ্যাসেস করে দেয়, তো অনেক সময় এখান থেকে বলার পরও দেখা যায় এসএসসি গ্লোবাল থেকে অ্যাসেসমেন্টের পরে অনেক সময় আসে। হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় যদি হয়ে যায়, লেটস সি, সো সেক্ষেত্রে লেটার অন আপনারা প্ল্যান করতে পারেন। এলডব্লিউ তো লাইক এটা অন ডিমান্ড এক্সাম, সো আপনি যে কোনো টাইমে এটা দিতে পারবেন, দ্যাটস ফাইন। পারফেক্ট। আকাশ, আপনি? আমার এক্সেস কম্পিউটার সায়েন্স 2019। ওকে, তো তারপর 2020 তে করোনা আসে। তো তখনই আমি অ্যাড্রেসে অ্যাডমিশন নিয়েছিলাম ওকে, এর জন্য। তখন আর কি নেওয়া হয়েছিল। হ্যাঁ, নেওয়াজ করিম স্যার। তো তখন যখন করোনা, তখন আমাদের অনলাইনে ক্লাস হচ্ছিল না, করোনা হুম, হুম, হুম। বাট আনফরচুনেটলি তখন আমার ব্যাচেলর স্টার্ট করি, যেহেতু ওইটা কোনো একটা ওয়েলনেস ছিল না, ফ্যামিলি থেকে বলেছিল। সো ব্যাচেলর করলো, ব্যাচেলর তারপরে এক্সাম আসে, কোথা থেকে করলেন ব্যাচেলরটা? আইবি। ও আচ্ছা, তো ওকে, ও আচ্ছা, নাইস, ভেরি গুড। সো 2023 ডিসেম্বরে আমার শেষ হয়, তারপরে আমি ডেটা লিমিটেডে জয়েন করি। ওকে, এখান থেকে লঙ্কা বাংলায় ডেটা সফট। ডেটা প্যাক লিমিটেড। ও আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে ওই ইউএস এর বিপিও বুঝছি। ইন্ডাস্ট্রি আন্ডারে। না, ডেটা সফটওয়্যার একজনকে আমি চিনি, এই জন্য হঠাৎ করে মনে হলো। ওকে, তারপর? তারপরে লঙ্কা বাংলাতে জয়েন করি এট দ্য এন্ড এই অর্গানিক্সে এই বছরের মার্চ। ওকে, লঙ্কা বাংলায় আমার শেয়ার মার্কেটের পোর্টফোলিও ওরা ম্যানেজ করে আর কি, আমার পোর্টফোলিও ম্যানেজার ওরা। আমি ওইখানেই ছিলাম, আমি ওকে, স্টক ব্রোকারেজে ছিলাম। বাট তাহলে আপনার সাথে এরশাদের ভালো কানেকশন থাকবে, মানে এরশাদও স্টক মার্কেট নিয়ে অনেক হ্যাঁ, ফ্যাসিনেটেড। ইন্টারভিউতে এটা নিয়ে হ্যাঁ, অনেক ব্যবহার হ্যাঁ, করেছিল। সো হি ইজ এ ভেরি ইগারনেস গাই, লাইক আমাকে গতকালকেও বলতেছিল যে আপনি ওই কোম্পানির শেয়ারটা কিনে ফেলেন। সো উই ইউজ টু ডু দিস টাইপ অফ ডিসকাশন। ওকে, নাইস। তো আপনিও আগে ডিটারমাইন যে সিসিএ করবেন। সো আই ক্যান কনসিডার যে আপনারা সবাই যারা আছেন আপনারা এক্সাম দিবেন, প্রমিস করতে পারবেন তো আমাকে? শিওর? ওকে, মানে বড় ধরনের কোনো, ধরেন তৃতীয় বিশ্বযুদ্ধ না লাগলে আসলে আলটিমেটলি তো অফকোর্স দেওয়াই যায়। ওকে, সো লেটস স্টার্ট। যেটা আমি ঠিক বলছিলাম যে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর আমরা কিছু বেসিক আইডিয়া নিব, সিলেবাস রিলেটেড জিনিস, এন্ড আই উইল শেয়ার ইউ সাম রিসোর্সেস সো দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট অ্যাক্সেস দোজ রিসোর্সেস, এন্ড then if you have any queries and questions, of course I am here, I'll be available on WhatsApp, so let me know. First of all, what is the relational diagram of financial reporting paper? You see, here is a full part of human body, right? So you will consider this is the like relational diagram of financial reporting, যে আপনি ঠিক কোন জায়গাটাতে এখন এফার্টটা নিয়ে স্টাডি করবেন। So if I actually consider like financial reporting ka, এটা in between the
foundations and the apex part of your body, right? In middle part, সেটা কিভাবে আসলে আমরা এটাকে ডিটারমাইন করব, যে আমরা মোটামুটি সবাই জানি যারা এসএসসি তে আসছি, যে এসএসসি তে তিনটা লেভেল আছে, রাইট? পার্ট 1 যেটাকে আমরা নলেজ লেভেল বলছি, পার্ট 2 যেটাকে আমরা স্কিলস লেভেল বলছি, এন্ড পার্ট 3 যেটাকে আমরা স্ট্র্যাটেজিক প্রফেশনাল লেভেল বলছি। সো নাও আমরা যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এই পার্টটা যে আমরা ডিসকাশন করব, অথবা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে যে আমরা আসলে স্টাডি করব, এইটার আপনাদের প্রিভিয়াস পেপারটা ছিল হচ্ছে এই F3 যেটাকে আমরা বলছি বারবার, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এন্ড আপনাদের এই তিনজনের কেন আসলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করতে হয়নি? বিকজ ইউ হ্যাভ ডান রেলেভেন্ট কোয়ালিফিকেশন অন অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স, দ্যাটস ওয়াই ইউ উইল বি লাইক এলিজিবল ফর দ্য এক্সামশন। সো এটা এক্সামশনের একটা রিজন হচ্ছে আপনি এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর যত রেলেভেন্ট সিলেবাস আছে সেটা ইউ হ্যাভ অলরেডি ডান উইথ ইট, ওকে? বাট হিয়ার ইজ দ্য প্রবলেম উইল কাম, আপনি ঠিক যেই প্যাটার্নে পড়ে আসছেন এসএসসি এর প্যাটার্নটা কিন্তু একটু ডিফারেন্ট হয়, ওকে? এখানে একটু ডিফারেন্ট ডাইমেনশনের এক্সাম হয়, ওরা যারা এক্সাম দিয়েছে দেন ওই। সো এখানে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনি সরাসরি যদি এফআরে আসছেন, সো এক্সামিনার উইল অ্যাজিউম যে আপনি এফএ টা পুরোপুরি আন্ডারস্ট্যান্ড করেই আসছেন এখানে, বাট আপনি এফ এর যে রেলেভেন্ট টপিক এটা কিন্তু অনেক আগে করে আসেন। যেমন আপনাদের ক্ষেত্রে আমি যদি বলি, আপনারা হয়তো বা 1.5-2 বছর আগে কভার করে আসেন, অথবা আরো আগে কভার করে আসেন। দ্যাট উইল ক্রিয়েট আ প্রবলেম ফর আস, যে আপনি যদি এখানকার ফাউন্ডেশনটা ঠিক না থাকে, আপনি কিন্তু ঠিক মতো বেসটা ঠিক হবে না, এন্ড ফাউন্ডেশন ঠিক না থাকলে আপনার এই পেপারটাতে আসলে ভালো রেজাল্ট করাটা একটু ডিফিকাল্ট হবে। সো হোয়াট আই উইল ডু, আই উইল মেক শিওর সো দ্যাট আপনারা এফ এর এই টপিকগুলো রিক্যাপ করতে পারেন to pass FR, and obviously including the syllabus area of FR, financial reporting. So technically I will try to cover both papers, financial reporting and financial accounting, okay? Now আপনি ঠিক এই পেপারটা শেষ করার পর স্ট্র্যাটেজিক প্রফেশনাল লেভেলে আপনি এখানে যে নলেজ গুলো গ্যাদার করবেন এটা আপনি কোথায় অ্যাপ্লাই করবেন? স্ট্র্যাটেজিক বিজনেস রিপোর্টিং। তার মানে হচ্ছে আপনি এফআর এর নলেজ গুলাকে ঠিক এরকম এসএসসি এর প্রত্যেকটা পেপারই আপনার একটা স্ট্র্যাটেজিক পেপার থাকবে। যেমন আমি এফআর এর ক্ষেত্রে বললাম এসবিআর, পিএম এর ক্ষেত্রে যেমন পারফরম্যান্স ম্যানেজমেন্ট, এটা ক্ষেত্রে থাকবে এপিএম, অ্যাডভান্স পারফরম্যান্স ম্যানেজমেন্ট। ট্যাক্স এর ক্ষেত্রে থাকবে হচ্ছে এটিএক্স, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে থাকবে হচ্ছে এএফএম, অডিট অ্যান্ড অ্যাসুরেন্স এর ক্ষেত্রে থাকবে হচ্ছে অ্যাডভান্স অডিট অ্যান্ড অ্যাসুরেন্স। তো এরকম ভাবে স্ট্র্যাটেজিক লেভেলে আপনি যখন যাবেন তখন আপনার এই স্কিলস লেভেলের যে নলেজ গুলো আপনি গ্যাদার করবেন সেটা আপনাকে হেল্প করবে টু গেট পাস ইন স্ট্র্যাটেজিক প্রফেশনাল পেপার, ওকে? সো তার মানে আপনারা এখান থেকে একটা ছোট্ট টেকঅ্যাওয়ে নেবেন, যে আপনি খেয়াল করবেন যে সো দিস দ্য ব্যাকবোন, বিকজ আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এখানে যা শিখে যাবেন, আপনি যদি এটা এখানে ভুলে যান, দ্যাট ইউ উইল ফেস স্ট্রাগল ইন এসবিআর। সো হোয়াট ইউ নিড টু ডু অর হোয়াট ইউ নিড টু কিপ ইন মাইন্ড, যে আপনি এফআরটা পাস করবেন, দ্যাটস ফাইন, বাট এফআর এর নলেজ গুলোর আন্ডারস্ট্যান্ডিংটা যেন আপনি ক্যারি করতে পারেন এসবিআর এ। আদারওয়াইজ আপনি যখন এসবিআর এ যাবেন, দ্যাট উইল অ্যাকচুয়ালি বিকাম আ ভেরি চ্যালেঞ্জিং থিং, ওকে? নাও আমি যদি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এই পেপারটার এই টার্ম অনুযায়ী আমি যদি বলি হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, আপনাদের কি মনে হয়? এনিওয়ান, ওপেন ফ্লোর। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অর ফিনান্সিয়াল রিপোর্টিং, হোয়াটএভার ইউ সে, কি মনে হচ্ছে? মানে পেপারটার নামটা শুনে কি করব আমরা এখানে? What we will do with the paper? We will prepare financial statements, right? Very good. Then We prepare cash flow statement. financial statements এর মধ্যে আসলে it's a cash flow is a component of, just এটাই কি আমার কাজ, financial statement prepare করা? Okay, yeah, report, হ্যাঁ বল। সাবমিট করা, আচ্ছা। তাহলে আমি ফার্স্ট কোশ্চেনটাতেই থাকি, আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথবা ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রিপেয়ার করবেন, আপনি কি ওপেনলি প্রিপেয়ার করবেন? মানে ওপেনলি ইন আ সেন্স হচ্ছে উইদাউট এনি গাইডলাইন, উইদাউট এনি ফ্রেমওয়ার্কে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন? মানে আপনাকে কোনো গাইডলাইন কি ফলো করতে হবে না, কোনো ল্যাঙ্গুয়েজ কি ফলো করতে হবে না? সেই ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে যেটা বলছিল যে এটা হচ্ছে আইএস এন্ড আইএফআরএস। আমি কি বুঝতে পারতেছি ব্যাপারটা? তাহলে in financial reporting what you do actually, you report, what you report the financial statements and reports, যেটা বললেন যে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তো বলি আসলে একটা
স্পেসিফিক টার্মে, বাট ইফ ইউ সি প্রত্যেকটা কোম্পানি, আমি যদি পাবলিক লিস্টেড কোম্পানির কথা বলি, প্রত্যেকটা কোম্পানি কিন্তু, যারা পাবলিকলি লিস্টেড কোম্পানি, তারা কিন্তু বছরে একটা অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করে, রাইট? আপনারা যে কোনো কোম্পানির, আপনি একটা পাবলিক লিস্টেড কোম্পানি, আপনি দেখবেন যে ওদের একটা অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করে। সো ওই অ্যানুয়াল রিপোর্টের একটা পার্ট কিন্তু হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, রাইট? এন্ড যদি আমি প্রাইভেট লিমিটেড কোম্পানির কথা বলি, প্রাইভেট লিমিটেডেরও কিন্তু প্রতি বছর অডিট করতে হয় না? করতে হয় তো। সো অডিটটা কি, কি অডিট করে আসলে? আমরা যে এক্সটার্নাল অডিটটা বলি, ও কোনটা অডিট করে, কি অডিট করে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আমি কি বুঝাতে পারলাম কথাটা? এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি প্রিপেয়ার করবেন, অফকোর্স ইউ হ্যাভ টু ফলো রিলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, রাইট? সেই স্ট্যান্ডার্ড গুলাকে আমরা কি বলতেছি? আইএস অ্যান্ড আইএফআরএস। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখন হোয়াট ইজ আইএস অ্যান্ড আইএফআরএস বলতে পারবেন আমাকে কেউ? Uh, see, এটা কি বলতো অ্যান্ড আইএফআরএস, and IFRS, International Financial Reporting Standards, right? Okay. Next question. What is the difference between IAS and IFRS? Vast area. Hmm. Part was actually financial reporting. Okay. Art? Okay. Don't take stress, মানে এটা যেটা মনে হয় বলেন, open for all. Okay. There is a difference. Okay. There is a difference. এটাই import যে there is a difference. আপনার ওকে, বাট এটাকে আমরা ছোটবেলায় স্কুলে বলতাম পেটে আসতেছে মুখে আসতেছে না, মানে স্কুলে, আচ্ছা স্কুল লাইফে এটা আমরা বলতাম যে স্যার পেটে আসতেছে মুখে আসতেছে না। সো ওই জায়গায় আটকে গেছে। আপনার কোনো কল যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ওকে, ফার্স্ট অফ অল কোয়েশ্চেনটাই ভুল ছিল আসলে। There is no such difference between IAS and IFRS. IAS and IFRS আসলে একই জিনিস, এটা দুইটি আসলে অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্ক। দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স, যেটা আমি বলছিলাম যে আসলে ডিফারেন্স বলতে কিছু নাই, সেটা হচ্ছে ভার্সন আপডেট হয়। ওকে, যেমন আপনাদের ফোনের iOS এর ভার্সন আপডেট হয় না আইফোনের, সো এখানেও ঠিক মানে সেম জিনিসটা, যে আইএস গুলো যখন আপডেট হয়ে যায়, যে আইএস গুলো আপডেটেড, সেই আপডেটেড ভার্সনটাকে আমরা বলি আইএফআরএস। কি বুঝতে পারছি কথাটা? যেমন একটা সিম্পল এক্সাম্পল যদি আমি দেই, রেভিনিউ রিলেটেড আমার প্রিভিয়াসলি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ছিল IAS 18। এখন কি আর আপনি IAS 18 ফলো করেন? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি IAS 18 দেখেন? অথবা কোথাও যদি দেখে থাকেন, IAS 18 আপনি কোথাও দেখেন না। এখন আপনি সব জায়গায় দেখেন হচ্ছে IFRS 15। আমি বুঝতে পারছি কথাটা? তাহলে IAS 18 আর এখন নাই অ্যাপ্লিকেবল, এটা IFRS 15 হয়ে গেছে। তার মানে এরকম ভাবে যদি আমি বলি, IAS টোটাল 41 পর্যন্ত ছিল, সেই 41 গুলোকে আস্তে আস্তে করে রিভাইজ করে এখন IFRS 18 পর্যন্ত কারেন্টলি অ্যাভেলেবেল। IFRS 19 নিয়ে কাজ করতেছে, এখনো পর্যন্ত আসে না। সো IFRS 18 পর্যন্ত হচ্ছে আমাদেরকে এটা পাবলিশ করা হয়েছে এবং এটা ইস্যু করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন। আজকে আপনারা একটু বিরক্ত হতে পারেন যে ফার্স্ট ক্লাসে এত কোয়েশ্চেন করতেছে আমি, বাট দিস ইজ বেসিক থিং, এগুলা এক্সামে আসবে না, বাট ইউ হ্যাভ টু নো যে কিভাবে ফ্রেমওয়ার্কটা আসছে অথবা কেন আমরা এই সিলেবাসটা কভার করছি। IAS এন্ড IFRS এটা কারা ইস্যু করে? অফকোর্স কেউ না কেউ তো এটা ইস্যু করে, কেউ না কেউ তো এটা ডেভেলপ করে। যেমন আমি যদি সিম্পল ভাবে বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, বাংলাদেশের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এটা কারা ইস্যু করে? অফকোর্স এটা বোর্ড আছে, NBR মানে ট্যাক্স অথরিটি। তার মানে প্রত্যেকটা দেশেরই তো এরকম একটা স্ট্যান্ডার্ড সেটার্স বডি আছে। সেম গোস টু গ্লোবালেও তো এরকম একটা স্ট্যান্ডার্ড সেটার্স বডি আছে, যারা আসলে স্ট্যান্ডার্ড গুলা ইস্যু করে, যারা স্ট্যান্ডার্ড গুলা প্রমোট করে, ডেভেলপ করে, রাইট? তাহলে এই যে IAS এন্ড IFRS, এটা কারা ইস্যু করে, কারা প্রমোট করে? এটাও পড়ছেন আপনারা? হ্যাঁ, IASB, ইয়েস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এগুলো প্রত্যেকটা জিনিস আপনি পড়বেন, বাট পড়েও আসছেন, ইউ নিড টু জাস্ট কানেক্ট। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি
those sort of thing you just need to connect with your FR syllabus. ওকে, এখন তাহলে আপনি কয়েকটা টেকওয়ে নিতে পারেন, যে একটা টেকওয়ে ছিল we will prepare financial statements, right? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি ফলো করে প্রিপেয়ার করব? Yes. by following relevant accounting standards, right? সেই accounting standards আমরা কি বলছি? IAS and IFRS. Clear? And IAS কি, IFRS কি, that we already, আমরা at least টার্মটা বুঝলাম, বাট প্রত্যেকটা IAS IFRS আমরা শিখবো সিলেবাস। সেকেন্ড কোশ্চেন কি ছিল, যে IAS and IFRS এর মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা? অ্যাপারেন্টলি নাই। IAS এর আপডেটেড ভার্সনটাকে আমরা কি বলি? IFRS। And then next question ছিল যে IAS IFRS কারা ইস্যু করে? IASB, International Accounting Standard Board. Clear? ওকে, তাহলে এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর একটা পার্ট আমরা দেখলাম, যে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এইভাবে প্রিপেয়ার করব। প্রিপেয়ার করে কি আমি রেখে দিব আমার কাছে, নৌকা বানায় রাখবো? কি করব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার পর? হোয়াট উইল ডু? Like, যদি audit purpose হয় সেটা তো government বলে something is something to- হ্যাঁ, বাট ফার্স্ট একদম আপনি একদম ফার্স্ট স্ট্রাকচার থেকে আসেন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কারা প্রিপেয়ার করে, মানে আপনি ওইভাবে চিন্তা করেন, আপনি কোম্পানির পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন। অডিটর কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে আপনাদের? I'm sure যে আপনাদের অডিটর আপনাদের প্রিপেয়ার করে দেন। আপনারা প্রিপেয়ার করেন, মানে ম্যানেজমেন্ট প্রিপেয়ার করে, এক কথা যদি আমি বলি, রাইট? অডিট করে, বাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে কারা? নিজেরাও বলতেছি না, এখানে আমি দুইটা পার্টির কথা বলতেছি। একটা কোম্পানিতে দুইটা পার্টি থাকে, একটা হচ্ছে শেয়ার হোল্ডার আর একটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস, রাইট? Board of Directors বোর্ড অফ ডিরেক্টরস এর কিন্তু রেসপন্সিবিলিটি, বোর্ড অফ ডিরেক্টরস একটা স্মল পার্ট হচ্ছে না আপনার অ্যাকাউন্টস ফাইন্যান্স ডিপার্টমেন্ট এটা প্রিপেয়ার করে। ক্লিয়ার? তাহলে আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করলেন, প্রিপেয়ার কেন করলেন? আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছেন কিন্তু আপনার শেয়ার হোল্ডারদের জন্য, রাইট? এন্ড শেয়ার হোল্ডারের রেসপন্সিবিলিটি কিন্তু, যেমন অডিট করতে হবে, এটা কি আপনার আপনার রিকোয়ারমেন্ট যে অডিট লাগবে আমার? এটা গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট বলতেছেন, রেগুলেশন, বাট অডিটরও কিন্তু চেক করতে, সরি, শেয়ার হোল্ডারও চেক করতে চায় যে আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছেন এটা কি ট্রু অ্যান্ড ফেয়ার কিনা। এই জন্যই সে আসলে বাইরের কাউরে দিয়ে অডিট করায়, দ্যাটস ইট। আপনারা বিশ্বাস করেন না, এটাই হচ্ছে মেইন রিজন, বাট দ্যাটস দ্য ট্রু ফ্যাক্ট। বিশ্বাস না করাটা খুব স্বাভাবিক, বিকজ আমাদের ফাইন্যান্স ওয়ার্ল্ড এভাবেই কাজ করে। তাহলে আমি যে কথাটা বললাম, তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করলেন কেন? দ্যাট শুড বি ইউর পারপাস, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছেন টু রিপোর্ট, রাইট? টু রিপোর্ট টু ইউর ইন্টেন্ডেড ইউজার্স, মানে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যারা ইউজার আছে তাদেরকে। এখন ইউজার কারা? আপনারাও তো একটা ইউজার, আপনারাও তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চেক করে এটা রিভিউ করে ডিসিশন নেবেন কিছু, রাইট? আপনার শেয়ার হোল্ডাররাও তো কিছু ডিসিশন নিবে, আপনার পোটেনশিয়াল শেয়ার হোল্ডার যারা পোটেনশিয়াল ইনভেস্টর তারাও তো ডিসিশন নিবে, রাইট? ব্যাংক তারাও তো আপনাকে লোন দিবে কিনা, দে উইল ইভালুয়েট ইউর ফাইন্যান্সিয়ালস। am I getting the point? So সেই ক্ষেত্রে আমরা যদি বলি why we prepare financial statements, we prepare financial statements to report it to intended users. Clear? ফাইন্যান্স রিপোর্টিং আমরা যখন প্রিপেয়ার করি তাহলে এটা রিপোর্টিং কি ইউজারদের কাছে করবে, ইন্টারনেট ইউজারদের কাছে? ইন্টারনাল ইউজার এটা একটা পার্টি প্রিপেয়ার করে, যেটা আমি বললাম যে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এটা ইউজুয়ালি প্রিপেয়ার করে। ইন্টারনাল ইন্টারনাল তারা করে তারপর এটা রিপোর্ট করা হয় শেয়ার হোল্ডারকে, শেয়ার হোল্ডার। Right. এবং যদি পাবলিক লিস্টেড কোম্পানি হয় এটা এটা পাবলিকলি অ্যাভেলেবল থাকে। আচ্ছা, আর যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় ইউ আর নট বাউন্ড টু যে আপনি পাবলিকলি আপনার ওয়েবসাইটে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে রাখবেন, অনেকেই দিয়ে রাখে, বাট ইউ আর নট বাউন্ড টু, রাইট? মানে ওই এক্সটার্নাল ইউজার রিপোর্ট করবে না, না? Financial- প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য এটা ম্যান্ডেটরি না। কোনটা? প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এক্সটার্নাল ইউজারদের কাছে অ্যাভেলেবল করা ম্যান্ডেটরি না। আচ্ছা, এটা ইন্টারনাল। হ্যাঁ, বাট এখন আসেন হচ্ছে যদি রেগুলেটর পার্সপেক্টিভে হয়, আচ্ছা, যেমন ওদের কথা যদি আমি বলি, বাংলাদেশের ফ্যাসিলিটিস অনুযায়ী, যেমন বাংলাদেশের অডিটটা ম্যান্ডেটরি, রাইট? মানে আপনি যখন একটা কোম্পানি করবেন আপনার অডিটটা ম্যান্ডেটরি, এফআরসি বলে অথবা ট্যাক্স অফিস থেকে। বাট কানাডা অথবা ইউএস এর কিন্তু সব, আপনি ইউকে তো যদি বলেন, সব কোম্পানির কিন্তু অডিট করতে হয় না। সো দ্যার ইজ এ মিনিমাম থ্রেশহোল্ড যে এটার উপর গেলে আপনাকে অডিট করতে হবে। সো ওকে, আমরা ওইদিকে একটু পরে যাই। তাহলে এই পর্যন্ত আমরা যে জিনিসটা দেখলাম, ফার্স্টে আমরা দেখলাম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা, কিভাবে প্রিপেয়ার করব, বাই ফলোইং আইএস এন্ড আইএফআরএস। এন্ড এই আইএস আইএফআরএস অনুযায়ী ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার পর আমরা এটা কি করব? আমরা রিপোর্ট করব টু ইটস ইন্টেন্ডেড ইউজার্স।
ক্লিয়ার? ওকে, এখন আমি নেক্সট পয়েন্টটাতে যাই, যে আমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিপোর্ট করব, আমি কি রিপোর্ট করব, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কি কি দেখাই আমি ইউজুয়ালি আমার ইউজারকে? ইনকাম স্টেটমেন্ট থেকে ইনকাম স্টেটমেন্ট দেখাই, লস, প্রফিট অ্যান্ড লস, ইনকাম স্টেটমেন্ট তো একই জিনিস, Statement of financial position. ব্যালেন্স শিট, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, Cash statement. ক্যাশ ফ্লো দেখাই, তাহলে ইকুইটি স্টেটমেন্টটা দেখাই। তার মানে আমরা ফার্স্ট স্টেটমেন্ট কম বেশি জানি, মানে চারটা স্টেটমেন্ট একটা ডিসক্লোজার, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, এন্ড অবভিয়াসলি এই প্রত্যেকটা স্টেটমেন্টের রেলেভেন্ট ডিসক্লোজার্স এন্ড নোটস, রাইট? আপনি কিন্তু স্টেটমেন্ট থাকে 4টা পেজ, বাট নোট থাকে কিন্তু 20-25 পেজ। সো নোটটাই আসলে মেইনলি ওয়ার্কিং যেটাকে আমরা বলি। এখন আমি যে কোশ্চেনটা করছিলাম, তাহলে আমি ইউজারদেরকে কি প্রেজেন্ট করতেছি? স্টেটমেন্ট গুলো তো আমি প্রেজেন্ট করতেছি, আমি ইউজারদেরকে জানাচ্ছি আমার কোন একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে ওই বিজনেসের পারফরমেন্স কেমন হয়েছে, রাইট? এবং ওই বিজনেসের পজিশনটা কি। পয়েন্টটা ক্লিয়ার? তাহলে পারফরমেন্স আমি কার মাধ্যমে জানতে পারি, কোন স্টেটমেন্টের মাধ্যমে পারফরমেন্স জানি? ইনকাম স্টেটমেন্ট। একটা কোম্পানির পারফরমেন্স কিভাবে বোঝা যায়? এই কোম্পানি প্রফিট করছে না লস করছে? তাহলে প্রফিট অথবা লস আমি কোন স্টেটমেন্ট দিয়ে ক্যালকুলেট করি? স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অর ইনকাম স্টেটমেন্ট যেটাকে আমরা বলতাম, রাইট? আর পজিশন দিয়ে আমরা কি বুঝি? হোয়াট ডাজ মিন পজিশন? তার ওই পার্টিকুলার ডেটে কোম্পানির অ্যাসেট কত, লায়াবিলিটি কত, ইকুইটি কত এবং ক্যাশ পজিশন কত, রাইট? যদিও ক্যাশ অ্যাসেটের একটা পার্ট হিসেবে কাজ করে। তাহলে আমরা আরেকটা জিনিস জানলাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার দুইটা মেইন অবজেক্টিভ, রাইট? একটা হচ্ছে টু প্রোভাইড পারফরমেন্স অফ দ্য বিজনেস and to provide position of the business. Got the point? Performance আমি কার মাধ্যমে জানাই? স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। আর পজিশনটা আমি কার মাধ্যমে জানাই? ব্যালেন্স শিট অর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অর ইকুইটি, যেটা আপনি বলেন, বিকজ ক্যাশ ফ্লো এবং ইকুইটির প্রত্যেকটা কম্পোনেন্টে কিন্তু আমার ব্যালেন্স শিটে চলে আসে। সো আমরা এই জিনিসগুলো অফকোর্স দেখবো হাউ উই উইল প্রিপেয়ার। এখন এই কথাটা বলার একটা মেইন রিজন হচ্ছে, নাও you actually got to know what you need to do for your financial reporting paper. তাহলে আপনাকে কি কি শিখতে হবে? আপনাকে শিখতে হবে how to prepare financial statements, right? এবং আপনাকে শিখতে হবে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য আপনার রেলেভেন্ট আইএস এন্ড আইএফআরএস কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, রাইট? ওকে, এই পর্যন্ত আমরা মোটামুটি দেখলাম। এখন আপনি আপনার ইউজারকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিলেন, দ্যাটস ফাইন, বাট আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি মিস আউট করে যাচ্ছি অথবা আমরা মিস আউট করে যাচ্ছি, সেটা হচ্ছে আমার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কি করতে হবে? অ্যানালাইজ করে দিতে হবে আমার ইউজারদেরকে। কারণ সব ইউজার তো আমার অ্যাকাউন্টিং বুঝবে না, রাইট? সব ইউজার তো বুঝবে না যে ওর প্রফিটেবিলিটি ভালো কিনা, ওর লিকুইডিটি ভালো কিনা, সব ইউজার তো আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখেই বুঝবে না। তাহলে আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি প্রিপেয়ার করলাম, এটা আমাকে ইন্টারপ্রেট করতে হবে। ইয়াস, যেটাকে আমরা বলি রেশিও অ্যানালাইসিস। ক্লিয়ার? তাহলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপারের একটা পার্ট হচ্ছে টু প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, রাইট? আরেকটা পার্ট হচ্ছে টু অ্যানালাইজ দোজ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অর স্টেটমেন্ট as the ratio will be guided us, যে আমরা কোন কোন রেশিও, যেমন আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি কয়েকটা রেশিওর নাম বলতে, আপনি এখনই বলতে পারবেন আমাকে। ট্রাই করেন। কারেন্ট রেশিও, কুইক রেশিও, হ্যাঁ, ডেপ্ট ইকুইটি, আপনি বলেন যে একটা দেখি। হ্যাঁ, গ্রস প্রফিট মার্জিন রেশিও আছে, নেট প্রফিট মার্জিন রেশিও আছে, অ্যাসেট টার্নওভার আছে, তারপর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও। সো আমি আবারও বলছি, মানে ডোন্ট গেট প্যানিক, এই প্রত্যেকটা রেশিও আমাদের সিলেবাসে আছে, আমরা এটা শিখবো কিভাবে রেশিওটা ক্যালকুলেট করতে হয় এবং কিভাবে রেশিওটা ইন্টারপ্রেট করতে হয়। তাহলে আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপারের সিলেবাস সম্বন্ধে কি একটা ওভারঅল আইডিয়া পেলাম যে হোয়াট উই নিড টু ডু অ্যাকচুয়ালি? ওকে, এখন একটা ছোট্ট জিনিস আমরা এখানে ক্লিয়ার করে যাই যে সো আপনাদের পরবর্তী যে নোটস গুলো অ্যাড করি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, নোটস এর পার্ট কি হচ্ছে এই রেশিওস নাকি? না না, রেশিও সেপারেট,
রেশিও ইজ আ সেপারেট থিং, যেটা বেসিক্যালি আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য খুব একটা লাগে না আমাদের আসলে। এটা মেইনলি আপনার শেয়ার হোল্ডারদেরকে আপনি আলাদা করে দেন, অথবা আপনি যদি কোনো একটা কোম্পানি অ্যানুয়াল রিপোর্ট দেখেন, আপনি ওই অ্যানুয়াল রিপোর্ট আপনি আজকে গিয়ে আমার রিকোয়েস্ট থাকবে আপনি যে কোনো একটা কোম্পানি চুজ করেন, মোস্ট প্রবাবলি গ্রামীণ ফোনের 2024 অ্যানুয়াল রিপোর্টটা গিয়ে দেখেন, এমনি জাস্ট দেখেন, ওর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো একটু দেখেন, ওর রেশিও গুলো একটু দেখেন, মানে জাস্ট টু গেট ইনটু দ্য অ্যানুয়াল রিপোর্ট কিভাবে করতে হয়। ওকে, সো এটা একটা সেপারেট পার্ট, রেশিও। ওকে, নেক্সট পার্ট হচ্ছে আমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব, আমার কোম্পানি, আমরা তো টাইপ গুলা বললাম, রাইট? এখন কোম্পানির টাইপ তো দুই রকম হতে পারে, একটা হচ্ছে একটা সিঙ্গেল এন্টিটিও হতে পারে, মানে সিঙ্গেল কোম্পানি হতে পারে, আরেকটা কি গ্রুপ অফ কোম্পানিও হতে পারে। যেমন অগমেন্টিসের স্ট্রাকচারটা কি, অগমেন্টিসের কোনো প্যারেন্ট কোম্পানি নাই? আছে। বাট আপনি যখন প্রিপেয়ার করেন, আপনি কি কোনো কনসলিডেশন করেন? আপনি কি কোনো গ্রুপ অ্যাকাউন্টিং করেন? আপনারা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করেন, আপনাদের জন্য এটা কি সিঙ্গেল একটা কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেন, মানে শুধু বাংলাদেশের অপারেশনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেন? জাস্ট থিঙ্ক অ্যাবাউট আপনার গ্রুপ মানে হোল্ডিং কোম্পানি কোন কান্ট্রিতে? ইউএসএ তে। ওর সাবসিডিয়ারি কয়টা কোম্পানি আছে? অনেকগুলো আছে। আমি অ্যাজিউম লাইক আমি ধরে নিচ্ছি 4টা কোম্পানি আছে, সাবসিডিয়ারি প্রায় 7-8টা আছে কোম্পানি। ধরেন 8টা আছে। আই ইউজ টু ওয়ার্ক ইন আ কোম্পানি যার প্রায় 22টা সাবসিডিয়ারি ছিল। ওকে, তাহলে এই যে যারা হোল্ডিং কোম্পানি, যাদেরকে আমি প্যারেন্ট কোম্পানি বলি, ও ওর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন প্রিপেয়ার করবে, ও কি করবে, এই সবগুলা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি করবে, কম্বাইন করবে না? কনসলিডেট করবে না? এটাকে আমরা বলছি গ্রুপ অফ কোম্পানি, গ্রুপ অ্যাকাউন্টিং। ক্লিয়ার? ওকে, তাহলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ আমরা এটাও শিখবো যে হাউ টু প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর এ সিঙ্গেল কোম্পানি এন্ড ফর আ গ্রুপ অফ কোম্পানি। আমি কি বুঝতে পারছি কথাটা? কোম্পানি কিটা ফিনান্সিয়াল স্টেটমেন্টকে কনসলিডেট করে। সো আমার গ্রুপ অ্যাকাউন্টিং এর কাজই হচ্ছে কনসলিডেশন করা। আমি আর ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার, বিকজ ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমার সাবসিডিয়ারি প্রিপেয়ার করেই দিচ্ছে। নাও মাই ওয়ার্ক ইজ অনলি কনসলিডেট করা, দ্যাটস ইট, কম্বাইন করা, মার্জ করা। ওকে, তাহলে আমরা কি একটা ওভারঅল আইডিয়া পেলাম যে আসলে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপারে সিলেবাস কি কি থাকবে? দেখেন তো আমরা যে সিলেবাস এরিয়াগুলো নিয়ে কথা বললাম, এই 4টা এরিয়াতে কভার করে কিনা। সিলেবাস এরিয়া এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এটা বেসিক্যালি হচ্ছে IS/IFRS এর ঠিক আগের ভার্সন। সেকশন বি IS এন্ড IFRS। সেকশন সি আসলে এটা হবে না, সেকশন সি হবে প্রিপেয়ার এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এন্ড সেকশন ডি ইজ অ্যানালাইজ অর ইন্টারপ্রেট ইউর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আমরা কি এই কাজগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম না? জি। তাহলে কি আমরা এখন ক্লিয়ার যে হোয়াট আর মাই সিলেবাস এরিয়া? কোনো কনফিউশন আছে? ওকে, এখন সিলেবাসে বা এক্সামে বলে মার্কেট আমি ওই জায়গাটাতে আসতেছি, ওই জায়গাটাতে আসতেছি, ওই জায়গা একটু পরে আসতেছি। আমি ঠিক এই জিনিসটার জন্যই আপনাদেরকে একটা সিলেবাসের আমি টপিক অলরেডি দিয়ে দেওয়ার, আমি অলরেডি আপনাকে লিঙ্ক দিয়েছি, রাইট? ওইখান থেকে আপনি দেখতে পারবেন। এইটাও না, আমি একটা জাস্ট এটাও এখানে চলে যাবে, সরি, আমি আপনাদেরকে এগুলো দিয়ে দিব, নো ওয়ারিস। লিঙ্কটা থেকে আমরা অ্যাভেল করতে পারবো না, শুধু আমাদের আগে বলা না। কোনটা আইডি? ও না না, লিঙ্ক ওপেন, আমি দেখাই দিচ্ছি, ওটা আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। সো আমরা এতক্ষণ যে সিলেবাস গুলো নিয়ে কথা বললাম, এটা বেসিক্যালি হচ্ছে ডিটেল সিলেবাস। তো আপনাদের আসলে এটা গো থ্রু করার কিছু নাই, জাস্ট এট এ গ্ল্যান্স আপনারা দেখলেন যে আসলে সিলেবাস এরিয়াতে কি কি জিনিস আছে, দ্যাটস ইট। মানে আমি এই জিনিসটা আমি কভার করে দিব আপনাদেরকে, জাস্ট ডিটেল স্টাডি গাইড, আপনারা জাস্ট আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটু দেখে রাখলেন আর কি। আর এটার বাইরে হচ্ছে একটা সিঙ্গেল পেজ আছে যে লাইক এফআর আসলে কি কি জিনিস ওভারভিউ, এই ওভারভিউ নিয়ে আমরা কথা বলছি।
কি কিভাবে আপনি এক্সাম টেকনিক গুলো ফলো করবেন, আমি ওই জায়গাটাতে আসবো। সো আমি জাস্ট রিসোর্স গুলো দিয়ে রাখবো সো দ্যাট আপনারা অ্যাটলিস্ট ফ্রি টাইম একটু দেখে নিলেন, জাস্ট গেটিং ইউজ টু উইথ এসএসসিএফ পার্ট এন্ড পার্সেল। সো আমরা সিলেবাস পার্টটা নিয়ে কথা বললাম, সিলেবাস এরিয়াতে আমাদের কোনো কনফিউশন নাই, রাইট? ওকে, নাও কাম টু দ্য এক্সাম ফরম্যাট। আমাদের কয় ঘন্টার এক্সাম, কোনো আইডিয়া? 3 hours. 3 আওয়ার্স, রাইট? টোটাল কত মার্কস? Right. টোটাল 100 মার্কস। ওকে, তাহলে আমার 1 মার্কসের জন্য কত মিনিট করে পড়ে, আমি যদি এভাবে হিসাব করি, মানে আমি 1 মার্কসের জন্য কত মিনিট পাবো অ্যান্সার করতে? 3 আওয়ার্সে কত মিনিট টোটাল? 180 মিনিট। 180 মিনিট ডিভাইডেড বাই 100, তার মানে আমি 1 মার্ক আনসার করার জন্য 1.8 মিনিটস পার মার্কস পাবো। So that is how you need to calculate your time. That's the time management thing. I will come in later এটার ব্যাপারে। So now এই 100 মার্ক আপনার 3টা সেকশনে আসবে। কয়টা সেকশন? 3. 3টা সেকশন, সেকশন এ, সেকশন বি এন্ড সেকশন সি। ওকে, এই 3টা সেকশনের 2 প্যাটার্নের কোশ্চেন আপনারা পাবেন, 2 টাইপের। একটাকে আমরা বলি ওটিকিউ, অবজেক্টিভ টেস্ট কোশ্চেন। বুঝতে পারতেছি হোয়াট ইজ ওটিকিউ? Objective test question. লাইক আপনাকে এখানে এমসিকিউ দিবে, ট্রু ফলস দিবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিবে, যেগুলা ছোট কোশ্চেন বলি আমরা, আসলে ছোটবেলা থেকে যেগুলোকে মাইনর কোশ্চেন বলে আসি। সো এই অবজেক্টিভ টেস্ট কোশ্চেন থাকবে আপনার সেকশন এ এন্ড সেকশন বি তে। আর আরেকটা প্যাটার্নের কোশ্চেন যেটাকে আমরা বলি সিআরকিউ, কনস্ট্রাকটিভ রেসপন্স কোশ্চেন, সেটা আসবে হচ্ছে সেকশন সি তে। ওকে, নাও তাহলে সেকশন এ তে কয়টা ওটিকিউ থাকবে, দ্যাট ইজ আ কোশ্চেন। সেকশন এ তে টোটাল ওটিকিউ থাকবে হচ্ছে 15টা। কয়টা? 15 কোশ্চেন। তাহলে প্রতিটা কোশ্চেনের জন্য মার্ক কত করে থাকবে? 2। তাহলে টোটাল সেকশন এ তে আপনার মার্কস কত? 30। ক্লিয়ার? সেকশন বি তে अगेन ওটিকিউ, বাট এখানে আপনার 3টা কেস থাকবে, মানে 3টা সিনারিও থাকবে। প্রত্যেকটা সিনারিওর জন্য 5টা করে কোশ্চেন থাকবে। তাহলে 3টা সিনারিও, প্রতিটা সিনারিওর জন্য 5টা করে কোশ্চেন, আর টোটাল কয়টা কোশ্চেন? 3 into 5 15। প্রতিটা কোশ্চেনের মার্কস কত করে? 2। তাহলে টোটাল কত? 30। ক্লিয়ার? ওকে, তাহলে আমার সেকশন এ তে 30, সেকশন বি তে 30, এই দুইটাই হচ্ছে আপনার অবজেক্টিভ টেস্ট কোশ্চেন। নাও সেকশন সি, যেটাকে আমরা বলি কনস্ট্রাকটিভ রেসপন্স কোশ্চেন। হোয়াট ইজ কনস্ট্রাকটিভ রেসপন্স কোশ্চেন? আই উইল গিভ ইউ আ ফ্রেমওয়ার্ক, মানে একটা ডেমো দেখাবো যে আপনাদের কোশ্চেনটা কেমন হয়। আপনাদের দেখতে একটু, মানে এখান থেকে দেখে একটু মনে হচ্ছে আনইউজুয়াল লাগতে পারে অথবা আনসিন মনে হতে পারে। সো আই উইল ট্রাই টু সি আ কোশ্চেন যে এটাতে কোশ্চেন প্যাটার্নটা কিরকম ভাবে হবে, মেইন এক্সাম উইন্ডোটা আমি দেখানোর ট্রাই করবো। তাহলে এখন আসেন, এই যে দুইটা সেকশনে টোটাল কত মার্কস থাকতেছে? 30 প্লাস 30, 60। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে, এই 60 মার্কস আমার সিলেবাস এরিয়ার কোন এরিয়া থেকে আসবে? রাইট, নেক্সট কোশ্চেন আসে না যে কোন এরিয়া থেকে এটা আসবে, এটা কোনো কমন এরিয়া আছে কিনা? A and B. মানে এ আর বি এর সাথে আপনি ম্যাচ করছেন। Previous financial statement হলো C তে ভর করা হয়েছে। ইয়েস ইয়েস ইয়েস। সো অ্যাপারেন্টলি ট্রু, কিছুটা ট্রু বাট নট ফুললি। সো এখানে সেকশন এ এবং বি এর কোশ্চেন হোল সিলেবাস থেকে আসতে হবে। দ্যাটস দ্য ব্যাড পার্ট। কেন? কারণ রেশিও আমার সেকশন এখানে বলা আছে সি তে, বাট রেশিও আমার এ এন্ড বি তেও আসতে পারে। আসলে আমার কিছু বলার নাই, তখন আমি বলতে পারবো না যে না এটা তো সেকশন সি এর জিনিস, সেটা তো আমি এখানে দিব না। আই ক্যান নট সে দ্যাট। সো সেকশন এ এবং বি এর কোশ্চেন যে কোনো সিলেবাস এরিয়া থেকেই আসতে পারবে। ক্লিয়ার? ওকে, এখন আসেন সেকশন সি। সেকশন সি তে আমার কয়টা সিআরকিউ থাকবে? 2টা। প্রত্যেকটা সিআরকিউর মার্ক কত? 20। CRQ কি? কনস্ট্রাকটিভ রেসপন্স কোশ্চেন, রাইট? তার মানে কি, এখানে আপনাকে কি করতে হবে? বড় কোশ্চেনের আনসার দিতে হবে, এবং সেখানে 2টা কোশ্চেনে আপনি কত করে মার্ক পাবেন? 20 করে। তাহলে টোটাল কত হইলো? 40। তাহলে টোটাল 100 এর মধ্যে অবজেক্টিভ টেস্ট কোশ্চেন থাকবে 60% আর সিআরকিউ থাকবে হচ্ছে 40%। ক্লিয়ার? নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট,
যে এখানে সিআরকিউ এবং ওটিকিউ কোশ্চেনের মার্কিং গুলা কিভাবে করে। ওটিকিউ কোশ্চেনে যদি আপনার আনসার হয় ইউ উইল গেট 2 মার্কস, আনসার না হলে ইউ উইল নট গেট 0 মার্কস, লাইক ইউ উইল নট গেট নো মার্কস। তার মানে এখানে ইয়েস অর নো, আইদার অর নট। সো এর মানে হচ্ছে আপনি এখানে যদি টোটাল 60 এর মধ্যে আপনার এখানে 15টার মধ্যে 10টা কোশ্চেন হয় ইউ উইল গেট 20, বাকি 5টার জন্য আপনাকে কোনো পার্সিয়াল মার্ক দেওয়া হবে না। ক্লিয়ার? বাট হোয়াট ইউ উইল গেট পার্সিয়াল মার্ক ইন সেকশন সি। এখানে আপনি যখন সেকশন সি এর কোশ্চেনটা আনসার করবেন, সেখানে যদি ফুল আনসারটা নাও হয়, পার্সিয়ালে যদি আনসার হয়, ইউ উইল গেট পার্সিয়াল মার্ক। পয়েন্টটা ক্লিয়ার? তার মানে পার্সিয়াল মার্ক অনলি সেকশন সি এর জন্য অ্যাপ্লিকেবল, নট ফর সেকশন এ অর বি। ওকে, এরপরের কোশ্চেন আসে যে তাহলে কি আমার প্রত্যেক সেকশনের জন্য আলাদা আলাদা পাস করতে হবে কিনা, রাইট? নাকি ওভারঅল কত পেলে আমি পাস করব? পাস মার্ক কত বলছিলাম আমরা? বলছি কি প্রথম 50 পাস মার্ক বলি নাই, বাট এসএসসি এর পাস মার্ক হচ্ছে 50%। সো আউট অফ 100 ইউ নিড টু গেট অনলি 50। এখন এই 50 কি সেকশন এ বি সি এর এরকম কোনো ব্রেকডাউন আছে? দ্য আনসার ইজ নো। আপনি ওভারঅল 50 পেলেই ইউ উইল গেট পাস। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আসলে সেকশন সি তে কি কোশ্চেন আসতে পারে, তাহলে আপনাদের আনসার কি হবে? কনস্ট্রাকটিভ রেসপন্স কোশ্চেন যেহেতু। কোনো একটা সিচুয়েশন দেওয়া থাকবে, কোনো একটা কারণে ইমোশন দেওয়া থাকবে, আমাদের স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। ওকে, নাম্বার 1 আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলবে, রাইট? দ্যাট শুড বি ওয়ান কোশ্চেন। দুইটা কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন আপনাকে স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলবে, তাহলে আরেকটা কোশ্চেনে রেশিও অ্যানালাইজ করতে হবে, এবং দুইটা সেপারেট সিনারিও থাকবে, দুইটা সেপারেট কোশ্চেন থাকবে। তার মানে রেশিও আপনার কোশ্চেনে আসবে, এটা মাস্ট, এটা নিয়ে কোনো ডাউট নাই। রেশিও ইউ উইল ফেস ইন ইউর এক্সাম, দ্যাট ইজ অবভিয়াস, ইনএভিটেবল। ওকে, তাহলে রেশিও থেকে 20 মার্কের একটা কোশ্চেন আপনি পাবেনই পৃথিবীর যেখানে আপনি যান এক্সাম দিতে। সো এখন তাহলে আরেকটা কোশ্চেন কি আসবে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন থেকে। ক্লিয়ার? আচ্ছা, এখন পরের পয়েন্টটা যদি আমরা একটু ডিসকাশন করি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন কয়টা এন্টিটি, কয় টাইপের এন্টিটির জন্য হতে পারে? আমরা দুই টাইপের এন্টিটির কথা বললাম না? একটা হচ্ছে সিঙ্গেল এন্টিটি, আর একটা হচ্ছে গ্রুপ। ক্লিয়ার? আচ্ছা, কনসলিডেশন। এখন এখানে কোশ্চেনটা কিভাবে করে একটু খেয়াল করবেন কথাটা। এখানে দুইটা সিআরকিউ থাকে, রাইট? একটা হচ্ছে স্টেটমেন্ট প্রিপারেশন, আর একটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস। ওকে, যদি আপনাকে এক্সামিনার স্টেটমেন্ট প্রিপারেশন করতে বলে সিঙ্গেল এন্টিটি থেকে, রেশিওটা আসবে গ্রুপ থেকে। আপনি কি টেকনিকটা বুঝতে পারতেছেন? যদি স্টেটমেন্ট প্রিপারেশন আসে সিঙ্গেল এন্টিটি থেকে, মন খারাপ আইসা অন্যদিকে তাকায় আছেন, বাট আপনি কোন দিকে তাকায় শুনতেছেন? ওকে, ঠিক আছে, আপনি লাগলে ওর দিকে তাকায় শুনেন, তাও মানে আনমনা হয় না। ওকে, পারফেক্ট। তাহলে যদি সিঙ্গেল এন্টিটি আসে, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন যদি আসে সিঙ্গেল এন্টিটি থেকে, রেশিও অবশ্যই আসবে গ্রুপ থেকে। আবার যদি স্টেটমেন্ট প্রিপারেশন আসে গ্রুপ থেকে, রেশিও আসবে সিঙ্গেল এন্টিটি থেকে। তাহলে এখান থেকে একটা লার্নিং আউটকাম কি, যে আপনি সিলেবাস এরিয়ার কোনো পার্টি স্কিপ করতে পারবেন না। দ্যাট ইজ নাম্বার ওয়ান আউটকাম। শুধু আপনি যদি আমাকে ঠিক সিলেবাস শেষ হওয়ার পর জিজ্ঞাসা করেন অথবা আমাকে বলেন যে ভাই আমাকে একটু কমন দাগাই দেন, আই ক্যান নট ডু দ্যাট, বিকজ এসএসসি তে স্পটিং বলতে কোনো কথা নাই। ক্লিয়ার কথাটা? তাহলে এখন আপনারা অনেক সময় কি করতে পারেন যে আপনার গ্রুপে অনেক ভালো কমান্ড, মানে আপনি গ্রুপটা খুব ভালো পারেন, হোয়াট ইউ উইল ফেস অর ইউ উইল ফিল, যে আপনার সিঙ্গেল এন্টিটিটা আপনি কি করে দিচ্ছেন, স্কিপ করে যাচ্ছেন, সিঙ্গেল এন্টিটি কম পারেন, আপনার কাছে ডিফিকাল্ট মনে হয়, বাট অবভিয়াসলি ইউ উইল গেট 20 মার্কস কোয়েশ্চেন ফ্রম সিঙ্গেল এন্টিটি। এটা মাস্ট হয় স্টেটমেন্ট প্রিপারেশনে অথবা রেশিওতে। কথাটা ক্লিয়ার? দ্যাট ইজ হাউ এক্সামিনার উইল প্লে উইথ ইউ। তাহলে এখন আমি যদি নেক্সট কোশ্চেনটাতে আপনাদেরকে যাই, তাহলে আমাদের জন্য আসলে কোন পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট টু গেট পাস? বলেন। সি, সিটা যদি পাওয়া যায় তাহলে বাকি দুইটা রেফারেন্স সি সেকশন সি। ওকে, আপনি?
সেকশন সি তে 40 মার্ক, তাও ইম্পর্টেন্ট লাগলো আপনাদের কাছে? পার্শিয়াল মার্কস পাবেন। আর সেকশন সিটা যদি আমরা পারি actually, তো হুম। বাকি দুইটা সমস্যা হবে না, কারণ বাকি দুইটা তো actually ওইটারই একটা স্ট্যান্ডার্ড পার্ট বলছে, যদি ওইটা ইন্টারপ্রেট করতে পারি ওকে, বাট যদি পাসিং মার্কস এর হিসাব করা হয় তাহলে হ্যাঁ অবভিয়াসলি এ আর সিটা এর বিটা আবার আছে। ওকে, ওকে। তাহলে এখন আমি জাস্ট একটা কোশ্চেন দেখাইতে চাচ্ছিলাম আমি আসলে। সো আমি আপনাদেরকে এই লিঙ্কটাই দিয়েছি, হ্যাঁ, এই যে লিঙ্কটা আমি এখন ওপেন করতেছি। হ্যাঁ, সো এটার জন্য আপনাকে আইআর থাকতে হবে না, মানে এটা ওপেন জিনিস, হ্যাঁ, তো আপনি ওপেন অ্যাক্সেস করতে পারবেন, বাট আইআর থাকতে হবে অবশ্যই আপনার এই প্র্যাকটিস প্ল্যাটফর্মটাতে অ্যাক্সেস করার জন্য, স্টাডি হাবটাকে অ্যাক্সেস করার জন্য। So, আমি দেখাচ্ছি কি কি রিসোর্স আপনি লাস্টের দিকে অ্যাক্সেস করবেন। সো আমার লাগবে না আমাদের, আমি বলে দিচ্ছি, এটা সমস্যা নেই। ওকে, ওরা একটু আপডেট করছে আসলে এবার রিসেন্টলি। না, মাইসিসিটি থাকবে, বাট এটা ওরা রিসেন্টলি চেঞ্জ করছে, ভেরিয়েন্ট নো ভেরিয়েন্ট এক্সাম টাইপ, এটা রিসেন্টলি চেঞ্জ করছে, এই যে। সো আমি জাস্ট অ্যাসাইন করাই ছিল আমার নোটিস, আমি এগুলো দেখাই দিব আপনাদেরকে, হ্যাঁ। সো অফলাইনে থাকুক, এটা সমস্যা নেই। আমি জাস্ট কোয়েশ্চেন প্যাটার্নটা দেখাচ্ছি, বাট হাউ উইল অ্যাক্সেস আফটার হ্যাভিং এসএসসি রেজিস্ট্রেশন, অফকোর্স আই উইল শো ইউ। ওটা এইবারই আপডেট করছে, লাস্ট সেশনে দিস ওয়াজ নট দ্য প্যারামিটার। আমি এর আগে যে লিঙ্ক দিয়ে ট্রাই করছিলাম ওই লিঙ্কটাই ছিল, এই যে একটু আগে একটা লিঙ্ক এটা ছিল, এই লিঙ্ক এখন নাই, এটা আমি মাত্র চেক করে দেখলাম। সো এটা হচ্ছে আপনার, আমি এখান থেকে আসি, হ্যাঁ। So, আমি প্রিভিয়াস থেকে আসি, সরি, একদম ফার্স্ট থেকে আসি। সো আপনারা যখন এক্সামে মানে ডেতে আপনি যখন এক্সামটা দিবেন, সো দিস ইজ ইউর ফার্স্ট উইন্ডো, এখান থেকে আপনার শুরু হবে, বিকজ আপনাদের এক্সাম কম্পিউটার বেসড হবে, দি অল নো, রাইট? সো আমি আর এটা আলাদা করে বলিনি আপনাদেরকে। সো হোয়াট ইউ উইল অ্যাপিয়ার, আপনাকে কম্পিউটার এক্সাম দিতে হবে। সো আপনি যখন কম্পিউটার এক্সামটা দিবেন, দিস ইজ ইউর ফার্স্ট ভিউ, ওকে। এবং এখানে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে যে আপনি সবগুলো এক্সাম কিভাবে দিবেন, অ্যাটেন্ড কিভাবে করবেন, এন্ড ফাইনালি যখন আপনার এক্সাম শেষ হবে তখন আপনি এন্ড এক্সামে ক্লিক করবেন, এই যে এখানে, ওকে। না, এটা ওরা আবার ঠিক করে দেয়, এটা আগে একটু প্রবলেম হইতো, মানে যদি কোনো কারণে টাইম শেষ হয়ে যায়, হ্যাঁ, 3 ঘন্টা শেষ হয়ে গেলে অটো এন্ড হয়ে যাবে, দেন ইউ ডোন্ট নিড টু অ্যাকচুয়ালি ক্লিক অন এন্ড বাটন, বিকজ 3 ঘন্টা পর অটোমেটিক্যালি এক্সাম এন্ড হয়ে যাবে। সো দিস ইজ দ্য ইনস্ট্রাকশন, আপনি কিভাবে নেভিগেট করবেন, নেক্সটে কিভাবে যাবেন, এক্সাম গুলোর রিভিউ কিভাবে, প্রিভিউ কিভাবে করবেন, ইনস্ট্রাকশন 2, এখানে আপনি কি কি পাবেন, হেল্প বাটন আছে। So, আমরা ওইখানেই চলে যাই। একটা জিনিস আমি একটু দেখাই দিই, জাস্ট আমি যদি এখন নেক্সটে দিই, ও নেক্সটে নিবে না, কেন নিবে না? বিকজ আমি পুরো উইন্ডোটা ভিউ করি নাই। সো হোয়াট উই নিড টু ডু, আমাদেরকে পুরো ইনস্ট্রাকশনটা পড়ে যেতে হবে।
ইনস্ট্রাকশন পড়লাম, আমরা নেক্সটে গেলাম। এখানেও সেম, আমি পুরো ইনস্ট্রাকশন পড়লে তারপরে আমাকে এক্সামে নিয়ে যাবে। তো এখানে আপনি খেয়াল করে দেখেন এক্সাম সামারি। তো 2টা মার্কের কোয়েশ্চেন এখানে আছে, অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেনটা এখানে নাই। ওকে, বাট স্টিল অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন সহই আমরা একটা দেখতে পারবো, পরবর্তীতে আমি অফকোর্স দেখাবো। আমি এটাকে ইয়েস দিলাম। এই হচ্ছে আপনার এক্সাম উইন্ডো, দিস ইজ ইউর রিয়েল টাইম এক্সাম উইন্ডো। ওইখানে দেখেন আপনি স্ক্র্যাচ প্যাড পাবেন, বসে দেখায়। এটা তো হচ্ছে আপনার ড্রাফট নোট, মানে আপনি যে নোট করবেন সেটার জন্য এক্সট্রা পেপারও আপনি চাইলে দিবে, অথবা আপনি এখানেও নোট করতে পারবেন। ওকে, এখানে আপনার সিম্বল আছে যে আপনি কোন ডলার সাইন ইউজ করতে চান, সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। অথবা কোনো লাইন যদি আপনি হাইলাইট করতে চান, কোন কালারে হাইলাইট করবেন সেটাও এখানে আছে। আপনি যদি কোনো লাইন স্ট্রাইক থ্রো করতে চান, স্ট্রাইক থ্রো মানে হচ্ছে যে আপনি এটা করে ফেলছেন অথবা ওই লাইনের কাজ শেষ, আপনি মার্ক করে রাখতে চান যে এটা ওয়ার্কিং অলরেডি ডান, অ্যাডজাস্টমেন্ট অলরেডি ডান। আমি জাস্ট ফাংশনালিটি গুলো দেখাচ্ছি আপনাদেরকে। নাও ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর দেখতে কেমন লাগতেছে? খুব ইউজার ফ্রেন্ডলি, না, মানে খুব ভালো দেখতে, অথবা ইউজার মানে ইউজ করার মধ্যে কি খুব দারুণ লাগতেছে? না, সো প্লিজ ডু নট ইউজ দিস ক্যালকুলেটর, দ্যাটস নাম্বার ওয়ান থিং। হ্যাঁ, ভুলেও এক্সামে আপনারা এই ক্যালকুলেটর ইউজ করবেন না। দেন হোয়াট ইউ উইল ডু, আপনারা আপনাদের নিজেদের ক্যালকুলেটর নিয়ে যাবেন, পারলে 2টা নিয়ে যাবেন। যদি কোনো কারণে একটা ক্যালকুলেটর ব্ল্যাক আউট হয়েও যায়, সেটা যদি কোনো কারণে আপনার নষ্টও থাকে, সো দ্যাট ইউ ক্যান ইউজ ইউর ব্যাকআপ ক্যালকুলেটর, নট দিস ওয়ান। সেটা আপনি ওপেনই করবেন না। ওকে, নাও হেল্প, হেল্প মানে হচ্ছে ইনস্ট্রাকশন, যে আপনি আসলে কোনো ইনস্ট্রাকশন যদি লাগে কিভাবে করবেন না করবেন, ওয়ার্ড প্রসেসরের অ্যান্সার কিভাবে করবেন, এটাতে হচ্ছে হেল্প বাটন। এখন আপনি আসেন হচ্ছে, তাহলে আপনার কোয়েশ্চেনটা থাকবে কোন সাইডে? এই যে এটা কিন্তু আপনার কোয়েশ্চেন, left side, ওকে, এন্ড রাইট সাইডে থাকবে আপনার রিকোয়ারমেন্ট, প্লাস এটা হচ্ছে আপনার আনসার করার জায়গাটা। তো এই কোয়েশ্চেনটা কি, মানে দেখে একটু পড়ে দেখেন কি মনে হচ্ছে, এটা কি কি কোয়েশ্চেন আসলে? জাস্ট রিকোয়ারমেন্টটা পড়েন, আপনাকে কোয়েশ্চেন আসলে পড়তে হবে না, মানে কি করতে বলছে এখানে। Section C. এটা তো সেকশন সি এর কোয়েশ্চেন, সেটা আমি বললাম যে কনস্ট্রাকটিভ রেসপন্স কোয়েশ্চেন, বাট সেই কোয়েশ্চেনটা আসলে কোন এরিয়া থেকে আসে? সিঙ্গেল এন্টিটি থেকে আসে না গ্রুপ থেকে আসে? এটা গ্রুপ থেকে আসে, বাট গ্রুপের কি স্টেটমেন্ট প্রিপারেশন না রেশিও? ratio, ইউ সি, এটা কিন্তু পাস্ট ইয়ার কোয়েশ্চেন। এই যে এটা কিন্তু সেপ্টেম্বর ডিসেম্বর 24 এর কোয়েশ্চেন। আমি আপনাদেরকে যে কোয়েশ্চেনটা দেখাচ্ছি এটা এসএসসি এর পাস্ট ইয়ারের একটা কোয়েশ্চেন। ওকে, তাহলে গ্রুপ অ্যাকাউন্টিং এর কোয়েশ্চেন আসে। তাহলে গ্রুপগুলো কয়টা গ্রুপে, মানে সরি কয়টা রেশিও ক্যালকুলেট করতে বলতেছে এখানে? 6, 6টা। ওকে, এই 6টা রেশিও ক্যালকুলেট করার জন্য কত মার্ক দিচ্ছে দেখেন? 5 মার্কস, রাইট। তাহলে বাকি মার্কস গুলো কোথায় আছে? বাকি মার্কস আছে হচ্ছে অন্য কম্পোনেন্টে, বাকি মার্কস গুলো আছে হচ্ছে এক্সপ্লেনেশনে। এখানে ক্যালকুলেশনের জন্য হচ্ছে 5 + 5 10, তাহলে বাকি 10 হচ্ছে আপনার ইন্টারপ্রিটেশনের জন্য, অ্যানালাইসিসের জন্য। তার মানে আপনারা একটা আইডিয়া পাচ্ছেন যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপারে, যদিও এটাকে আমি বলছি ক্যালকুলেটিং পেপার, নাম্বার নিয়ে কাজ করব, বাট ক্যালকুলেশন থাকবে মোস্ট প্রবাবলি 50 to 60%। তাহলে বাকি 50% আপনার আসবে হচ্ছে কোত্থেকে? থিওরিটিক্যাল পোর্শন থেকে, এন্ড ইন্টারপ্রিটেশন থেকে, অ্যানালাইসিস থেকে। ক্লিয়ার? ওকে, এখন এই কোশ্চেনটার আনসার আপনি কিভাবে দিতে পারবেন? এটা কি এক্সেলে দেওয়া পসিবল, মানে স্প্রেডশিট প্ল্যাটফর্মে দেওয়া পসিবল? রেশিওর মানে আলটিমেটলি এটা পসিবল, বাট ওরা কি করে, ওরা আপনাকে এই কোশ্চেনটা যেটা রেশিও অ্যানালাইসিস, এই কোশ্চেনটার আনসার করতে দিবে হচ্ছে ওয়ার্ড স্পেসে। তাহলে এটা হচ্ছে এমএস ওয়ার্ডেরই একটা প্ল্যাটফর্ম, মানে এমএস ওয়ার্ডেরই একটা স্মল ভার্সন। আপনি যদি পিওর এমএস ওয়ার্ড ওপেন করেন, দেখবেন আরো অনেক ফাংশনালিটি আছে এখানে। আমি জাস্ট সাইড বাই সাইড আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করছি। খেয়াল করেন রিবনে দেখেন কত অপশন আছে, রাইট? বাট আপনি যদি ওদের মানে ওয়ার্ড স্পেস দেখেন, এখানে কি অনেক অপশন আছে? জাস্ট সিম্পল যে নর্মাল দেখেন, কার্ড কপি যতটুকু দরকার, খুব সিম্পল। তার মানে এটার জন্য আপনার এমএস ওয়ার্ডে অনেক অ্যাডভান্স ক্লাস করতে হবে, ক্লাস নিতে হবে অথবা কোর্স নিতে, দ্যাটস নট লাইক দ্যাট। খুবই সিম্পল জিনিস, আপনি জাস্ট টাইপ করবেন, কপি করবেন, দ্যাটস ইট, এর বেশি কিছু না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস আপনারা কখনোই করবেন না, আমি এখন দেখাই দিচ্ছি, আপনারাও নিজেরা এক্সপ্লোর করবেন এটা। সেটা হচ্ছে এই বাটনটা, এই বাটনটার নাম কি দেখাচ্ছে দেখেন তো? access document, হোয়াট ইজ দিস? সব মানে আপনি যা আনসার করলেন, করার পরে ভুলে যদি কখনো রিসেট ইয়েস দিয়ে দেন, হোয়াট উইল হ্যাপেন? দেখেন কি হয়েছে, মানে চলে যাবে, এটাতে কোনো কন্ট্রোল জেড নাই।
সো লাইফে কন্ট্রোল জেড নাই, রাইট? মানে লাইফে কোনো একটা ভুল স্টেপ নিচ্ছেন, এটা আপনার ওয়ার্ক লাইফে থাকতে পারে, এক্সেলে থাকতে পারে কন্ট্রোল জেড, বাট এক্সামে কন্ট্রোল জেড বলতে কোনো জিনিস নাই। সো ডোন্ট ডু দিস, আমি আপনাদেরকে আগে থেকে অ্যালার্ট করে দিলাম, এবং আমি নিজেও রিসেট দিয়ে ফেলছি বলে এটা আর আমি ব্যাক করতে পারবো না। নেক্সট ফর্মালিটিস থিং, এই যে কোশ্চেনটা আপনি লেফট সাইডে দেখতেছেন, আপনার কাছে মনে হচ্ছে কোশ্চেনটা পড়ার পর এটাকে আপনি একটু ছোট করে দেখতে চান, এই যে দেখতেছেন ব্যাপারটা, আপনি জাস্ট মিডলে ক্লিক করে এটাকে আপনি বড় অথবা ছোট করতে পারবেন। সেম গোস টু, হ্যাঁ সব শেষ, আপনি দেখেন কিচ্ছু নাই, সব অল ডান। আমার আমার ওয়ার্ড স্পেসে যা ছিল অল ডান, অল গন, আমি যেটা টাইপ করেছি আনসার ওটাও গন, মানে আমার টাইপিং যেটা রিসেট চার্জিং চলে যাবে এটা। হ্যাঁ এভরিথিং চলে যাবে, নট অনলি জাস্ট না, টেমপ্লেটটাও টাইপ করাই, হ্যাঁ টেমপ্লেটটা দেওয়া থাকবে, বাট টেমপ্লেটটাও টাইপ করা ভাইয়ারা। আমি কি বুঝতে পারলাম? ওকে, আমি কি এই ফাংশনালিটিটা বুঝতে পারলাম যে আপনি কিভাবে এটাকে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করবেন, তো রাইট? দেন আসেন হচ্ছে এই যে আপনি স্ক্রল ডাউন করবেন, স্ক্রল আপ করবেন। সো ইটস এ সিম্পল ফাংশনালিটি, এটা আসলে আপনারা জেন জি আপনাদেরকে এগুলো দেখানো মানে হচ্ছে লাইক অনেকটা চ্যালেঞ্জ করা, যে আমার থেকে আপনারা, বিকজ ইউ আর টেক সেভি গাইড, যেমন আমরা কিন্তু এক্সাম দিচ্ছি হচ্ছে পেপার বেসড। সো হোয়াট মাই ট্রানজিশন, আমি এক্সাম দিচ্ছি হচ্ছে ফুল থিওরিটিক্যাল পেপার বেস, মানে পেন এন্ড পেপার, তখন পেন এন্ড পেপার ছিল। অ্যান্ড দেন আই ইউজ টু টিচ পেপার বেস পেপার, মানে যারা এক্সাম দিচ্ছে তাদেরকে ফার্স্ট টাইম যখন সিবি আসছে তাদেরকে আবার সিবি এর মধ্যে আবার চেঞ্জ আসতেছে সামনে, মানে আরো সিলেবাস চেঞ্জ আসবে। সো দ্যাট উই নিড টু ট্রানজিট। সো এখানে একটা জিনিস আমি একটু দেখাইনি আপনাদেরকে, যে সে ফর এক্সাম্পল আপনি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা করবেন না এখন, আপনি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা পরে করবেন, আপনি নেভিগেটর ইউজ করবেন। নেভিগেটর মানে হচ্ছে আপনি অন্য কোয়েশ্চেনে মুভ করার যে টুলসটা, ওকে। বাট এই কোয়েশ্চেনটা যেহেতু আপনি আনসার করতেছেন না, হোয়াট ইউ উইল ডু, ইউ উইল ফ্ল্যাগ ফর রিভিউ অর ইউ ডু নট, হোয়াট এভার। ফ্ল্যাগ ফর রিভিউ মানে হচ্ছে এটা আপনি পরবর্তীতে আবার এসে রিভিউ করে দেন আনসার করবেন, ওকে। আচ্ছা, বাট ফ্ল্যাগ ফর রিভিউর অপশনটা আপনি যখন ইউজ করবেন, মেক শিওর এক্সাম এন্ডের আগে কোনো কোয়েশ্চেন যদি ফ্ল্যাগ ফর রিভিউ রাখেন, এটা আপনি তুলে দিবেন। বাট আপনার সাবমিশনের সময় যদি কোনো কোয়েশ্চেন ফ্ল্যাগ ফর রিভিউতে থাকে, ওই কোয়েশ্চেনটা কিন্তু এক্সামিনার আর অ্যাসেস করবে না, মানে সে আর মার্ক দেখবে না। সো ইটস ভেরি সেন্সিটিভ থিং, ডেঞ্জারাস থিং। আমি এই কথাগুলো আজকে বলার রিজন হচ্ছে সো দ্যাট আপনারা এক্সামের আগে যে 4-5 মাস টাইম আপনারা পাচ্ছেন, সো দ্যাট আপনি যখন প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো মাথায় থাকে। তাহলে ফ্ল্যাগ ফর রিভিউ ইটস ইম্পর্টেন্ট জিনিস, রিসেট ইম্পর্টেন্ট জিনিস, বাকিগুলা ইউ ক্যান ইউজ অর ইউ ক্যান নট ইউজ, হোয়াট এভার ইউ ক্যান ডু। এখন আসেন আমি নেভিগেটরে যেতে চাই, নেভিগেটর দিয়ে আমি এই কোশ্চেনটা পরে আনসার করব, আমি কোশ্চেন 2 তে যেতে চাচ্ছি, আমি কোশ্চেন 2 তে চলে গেছি, কিন্তু মানে পরবর্তী কোশ্চেনে চলে গেছি। এই কোশ্চেনটা খেয়াল করে দেখবেন, এই কোশ্চেনটার মানে আমার প্ল্যাটফর্ম কিন্তু আসছে হচ্ছে স্প্রেডশিট, মানে কি এমএস এক্সেল, এক্সেল এর যে প্ল্যাটফর্মটা যেটাকে আমরা, মানে এক্সেল একটা স্প্রেডশিট প্ল্যাটফর্ম। সো আপনি যদি এখন নরমাল এমএস এক্সেলটা ওপেন করি আমরা জাস্ট দেখানোর জন্য, ইউ সি এখানে কি প্রচুর ফাংশন আছে না, প্রত্যেকটা রিবনের প্রত্যেকটা সেগমেন্টে অনেকগুলো জিনিস আছে না, বাট হোয়াট ইউ সি এখানে কি অনেক কিছু আছে, সিম্পল কয়েকটা ফাংশন আপনাকে জাস্ট ইউজ করতে হবে, সিম্পল কয়েকটা ফর্মুলা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সাম, মাল্টিপ্লিকেশন, পার্সেন্টেজ, সাবট্রাকশন, দ্যাটস ইট, টু দি পাওয়ার। এইগুলো জাস্ট আপনি নর্মাল ভাবে ইউজ করবেন, যেভাবে আপনি আপনার নর্মাল লাইফ এক্সেলটা ইউজ করেন। ক্লিয়ার? আচ্ছা, এখানেও সেম, আপনি এখানেও এই বাটনটা ক্লিক করবেন না, রিসেট বাটনটা ক্লিক করবেন না, মানে যে কোনো রিসেট বাটন ক্লিক ক্লিক করা যাবে করবেন না। না, রাইট। এখন আসেন এটা রিকোয়ারমেন্ট কি দেখাচ্ছে দেখেন তো, রিকোয়ারমেন্টটা দেখেন জাস্ট, এই ফাইনাল স্টেটমেন্টের রিকোয়ারমেন্ট বাট এটা কি গ্রুপ থেকে আসছে? না, এখন কি আমরা ক্লিয়ার যে হোয়াট উইল বি ইউর এক্সাম প্যাটার্ন, রাইট? আর বাকি যে প্যাটার্নটা, বাকি যে সেকশন এ এবং বি, সেটা আসবে হচ্ছে অবজেক্টিভ টেস্ট কোশ্চেন থেকে, এটা সিম্পল অবজেক্টিভ টেস্ট কোশ্চেন। তাহলে আমরা কি মোটামুটি ভাবে ক্লিয়ার হাউ ইউ উইল প্রসিড উইথ দ্য থিং, এটা আমি একটু আপনাদের, এখন যদি আমরা এইখানে ক্লাসটা শুরু করি, এই সিলেবাসটা কোন
প্রথমে পারমিট মতো থাকবে, আপনাদের এফআরএস সিলেবাস তো রিসেন্টলি আর চেঞ্জ হচ্ছে না। মানে এটা কি মার্চ 26 মার্চ বা জুন পর্যন্ত হচ্ছে? নেক্সট আপনি 27 আর পর্যন্ত পাবেন। আচ্ছা আচ্ছা, ওদিকে আপনি এক্সপিস স্যার, হ্যাঁ, যে ট্যাক্সেশন সিলেবাস আবার ট্যাক্সের সিলেবাস হচ্ছে প্রতি বছর চেঞ্জ হয়, সিমিলার লাইক বাংলাদেশের ট্যাক্স রেট কি প্রতি বছর সেম থাকে? না না। তাহলে এখন যখন আমরা এফআর স্টার্ট করছি তাহলে এরপর আপনি এটা ডিসেম্বরে দিতে পারবেন এই সিলেবাস দিয়ে, মার্চেও দিতে পারবেন, নেক্সট জুনও দিতে পারবেন, সো দেয়ার উইল বি নো চেঞ্জ। আচ্ছা ঠিক আছে। তাহলে আমার কি সিলেবাস এবং আমার এক্সাম ফরম্যাট কি ক্লিয়ার? জি আমি কি বুঝতে পারলাম হোয়াট উই নিড টু ডু? আমাকে এখন আনসারটা কিসে দিতে হবে? এটার আনসারটা এই স্প্রেডশিটে দিতে হবে। ক্লিয়ার? জি। তাহলে এই স্লাইডে আমার কোনো কনফিউশন থাকার কথা না। নাও আমরা আমাদের এক্সাম প্যাটার্নে আসলে কি করব, মানে আলটিমেটলি আমরা আমাদের এক্সামিনিং টিম থেকে আমরা আসলে কি দেখব। নাম্বার ওয়ান, এখানে কি কোনো স্পটিং করা যাবে, মানে কোনো এরিয়া বাদ দেওয়া যাবে? কোনো সিলেবাস এরিয়া আমরা বাদ দিতে পারবো? না। সো উই হ্যাভ টু রিড অল দ্য পার্ট, রাইট? ওকে। নাম্বার টু, আমরা যখন এক্সামিনারের টেকনিকটা ফলো করব তখন ফার্স্ট অফ অল আমাকে রিকোয়ারমেন্টটা খুব ভালো করে বুঝতে হবে। রিকোয়ারমেন্ট, হোয়াট ডাজ মিন রিকোয়ারমেন্ট, যে এক্সামিনার আমার কাছে কি চাইছে। ক্লিয়ার? ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি রিকোয়ারমেন্ট না বুঝেন, এক্সামিনারের মাইন্ডসেট না বুঝেন, তাহলে আপনার এসএসসি এর এক্সাম গুলো দেওয়া একটু ডিফিকাল্ট হবে। এখন এই এক্সামিনারের রিকোয়ারমেন্ট আপনি বুঝবেন কিভাবে? ইউ হ্যাভ টু অ্যাক্সেস এক্সামিনার্স আর্টিকেলস, রাইট? এক্সামিনার্স কি করে, প্রত্যেকটা এক্সাম সেশন পরে ও একটা এক্সামিনার্স রিপোর্ট বের করে। যেমন ডিসেম্বর সেশন সামনে, জুন সেশন তো শেষ অলরেডি, জুন সেশনে একটা রিপোর্ট অলরেডি চলে আসছে। এই রিপোর্টটা আপনারা পাবেন কোথায় পাবেন আমি জাস্ট দেখাই দিচ্ছি। ঠিক আমরা যেখানটাতে ছিলাম, এই যে এটা হচ্ছে আপনার এফআর এর সব রিসোর্স যেগুলো অফিসিয়াল ভাবে। আমি কি দেখব? আমি দেখব এক্সামিনার রিপোর্ট, রাইট? এক্সামিনার রিপোর্ট আছে না? আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমি আমার এক্সামিনারের কোন রিপোর্টটা এখন দেখতে চাচ্ছি? মার্চ জুন 2025, যেটা রিসেন্টলি গেল জাস্ট আমাদের। আমি এটাতে ক্লিক করলে আমার রিপোর্টটা ওপেন হয়ে যাবে। এটা কি রিপোর্ট আসলে? এই রিপোর্টটা হচ্ছে যে ক্যান্ডিডেটরা জুনে এক্সাম দিচ্ছে ওদের ওভারঅল পারফরমেন্স, মানে এক্সামিনার কি এক্সপেক্ট করে, স্টুডেন্টরা কোথায় কোথায় আনসার ঠিক মতো দিচ্ছে, কোথায় কোথায় আনসার ঠিক মতো দিতে পারে না। ইউ সি, যে আপনি যখন ডিসেম্বর এক্সাম দিবেন, সো দ্যাট ইউ ক্যান গেট আইডিয়া যে এক্সামিনার আপনার থেকে কি এক্সপেক্ট করে। কথাটা কি আমি বুঝাতে পারলাম? সো হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস? সো এটা আপনারা অ্যাক্সেস করার ট্রাই করবেন, এবং এটা কিন্তু ফ্রি, ওপেনলি আপনি পাচ্ছেন, এটার জন্য আপনার কোনো কিছুই লাগছে না। নাও এটা একটা রিসোর্স যেটা আপনি এক্সামিনারের মাইন্ডসেট বুঝতে পারবেন। আরেকটা রিসোর্স হচ্ছে আপনার এক্সামিনার অথবা এক্সামিনিং টিম আপনার টপিক ওয়াইজ কিছু টেকনিক্যাল আর্টিকেল দিবে। আপনি যদি দেখেন টেকনিক্যাল আর্টিকেলের, যেমন ধরেন আইএফআরএস 15, এটা কিন্তু আমি সিলেবাস কভার করব, মানে এটা আমার সিলেবাসেরই টপিক। আমি আইএফআরএস 15 আপনাদেরকে পড়াবো, খুব ডিটেলসে পড়াবো, খুব সুন্দর করে পড়াবো ইনশাল্লাহ। বাট হোয়াট ইউ নিড টু ডু, আপনি ওইটা তো পড়বেনই, বাট অ্যাটলিস্ট একদিন হলেও, একবার হলেও এই আর্টিকেলটা একটু পড়বেন, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আসলে ওরা কোন ল্যাঙ্গুয়েজে আইএফআরএস 15টা এক্সপ্লেন করতে বলবে আপনাকে, অথবা আপনার থেকে এক্সামিনার কি প্যাটার্ন আশা করতে পারে। এখানে আপনি দেখবেন এক্সামিনার অথবা এক্সামিনিং টিম যে একটা এক্সাম্পল দিবে, এমনও হতে পারে ওই এক্সাম্পল থেকে আপনার এক্সামে চলে আসে। আমি কি বুঝতে পারতেছি কথাটা? তার মানে আপনি আপনার সিলেবাসের জন্য, সিলেবাস কভারেজের জন্য সবার আগে কাদের রিসোর্সকে প্রায়োরিটি দিবেন? এসএসসি এর রিসোর্সকে প্রায়োরিটি দিবেন। আমি কি বুঝতে পারছি কথাটা? ওকে। এখন এসএসসি এর রিসোর্স আর কি আছে, এটা তো আমরা দেখলাম, এগুলো তো আমরা দেখলাম, এগুলো হচ্ছে সব জেনারেল রিসোর্স। এখন আমার সিলেবাসের জন্য, মানে আমি এফআরটা যে পড়বো, আমার এই এফআর পড়ার জন্য আমি আপনাদেরকে একটা খুব দারুণ কুইক রিভিশন দিব। আমি দেখাই আপনাদেরকে, আমি আসলে আপনাদেরকে কি দিব, এটা আমি ফুলটা আপনাদেরকে দিয়ে দিব। এটা আমার করা, হ্যাঁ, কি এটা এটা এফআর একটা লাইক খুবই 67 পেজের মধ্যে একটা, 67 আর 64,
Okay, 60 পেজের মধ্যে। So it's the overall summary of effort. Okay, you see, আপনার আমরা যে কথাগুলো এতক্ষণ বলছিলাম যে আইএএসবি, আইএস, আইএফআরএস কিভাবে হয় না হয়, এই জিনিসগুলো খুব সিম্পল ভাবে আমার এই সামারি নোটে কুইক রিভিশনে দেওয়া আছে। সো আই উইল শেয়ার উইথ ইউ। এটা হচ্ছে একটা রিসোর্স যেটা আমার নিজের প্রিপেয়ার করা। এটার বাইরে আর কি রিসোর্স আছে যেটা আপনারা আসলে ফলো করবেন ইউজুয়ালি? আর হচ্ছে আপনারা ক্যাপলান এবং বিপিপির নাম শুনে থাকবেন, রাইট? ক্যাপলান এবং বিপিপি হচ্ছে তারা দুইটা পাবলিশার যারা এসএসসি এর অ্যাপ্রুভ লার্নিং পার্টনার। সো সেই ক্ষেত্রে আপনি ক্যাপলানের এই টেক্সট বুকটা দেখতে পারবেন। সো এটা আপনার ইউজ করার জন্য, যে আপনি যদি কোনো কারণে সেলফ স্টাডির জন্য পড়তে চান আপনি ক্যাপলানের এই বই থেকে দেখতে পারেন। বাট ফর এক্সাম কিট আই উড রিকমেন্ড আপনি বিপিপি এবং ক্যাপলান দুইটাই ট্রাই করবেন অ্যাক্সেস করার জন্য। দুইটি আমার কাছে আছে, আমি দুইটি শেয়ার করে দিব আপনাদেরকে। এক্সাম কিট বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে আপনি যে নলেজ গুলো নিলেন সেটা প্র্যাকটিস করার জন্য যেই ওই কোশ্চেন, যেটাকে আমরা বলি মডেল টেস্ট টাইপ অফ কোশ্চেন, যেটা সেটা এগুলা সবই কিন্তু হচ্ছে আমার আদার পাবলিশারের। যেমন আমি যেটা করছি সেটা কিন্তু এসএসসি এর অফিসিয়াল কোনো রিসোর্স না। ক্যাপলান যেটা করছে সেটা কিন্তু এসএসসি এর অফিসিয়াল কোনো রিসোর্স না। বাট এসএসসি এর অফিসিয়াল রিসোর্স কি? ওই যে আমি একটু আগে দেখালাম আপনাকে এক্সামিনার্স রিপোর্ট। এসএসসি এর অফিসিয়াল রিসোর্স কি? এই যে স্টাডি হাব। স্টাডি হাবের পুরো জিনিসটা পিডিএফ করা আছে আমার এখানে। বাট এই স্টাডি হাবটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এসএসসি এর স্টাডি হাব এই স্টাডি এফআর ফুল সিলেবাস আছে। আমি জাস্ট আমি পিডিএফ টা যেটা রেখেছি আমি দিয়ে দিব এটা। এটা হচ্ছে এসএসসি স্টাডি হাবের লগইন পেজ। আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। যদিও আজকে এত ডিটেলস আসলে আমার যাওয়ার প্ল্যান ছিল না, বাট কেন জানি চলে আসছি। আমার আসলে প্ল্যান ছিল আধা ঘন্টার মধ্যে আপনাদের সাথে সিলেবাস নিয়ে কথা বলে ছেড়ে দিব, এবং আমি বাসায় এটাই প্রমিস করে আসছি। আজকে ক্লাস হচ্ছে 1 ঘন্টা। না মানে আমি সরি আপনাদেরকে বেশি ডিটেলসে দেখাচ্ছি আসলে আজকে, বাট আমার কেন জানি মনে হচ্ছে যেহেতু আপনারা বিশেষ করে তিনজন এসএসসিএন না, দে লাইক অলমোস্ট নো দিস টাইপ অফ থিং, সো আপনাদের একটু আইডিয়াটা দরকার। সো দ্যাটস অ্যাকচুয়ালি আই টুক দ্যাট অপরচুনিটি। ওকে, সো আমি স্টাডি হাবে ঢুকলাম, ঢোকার পর আমি অল্টারনেটিভ লগ ইন দিয়ে যাবো, কেননা আমার মেম্বারশিপ অ্যাকাউন্টে আমার স্টাডি হাব দেখাবে না। মানে স্টাডি হাবটা দেখাবে অনলি যারা স্টুডেন্ট। আপনারা আপনাদের অ্যাকাউন্টে গেলেই এটা দেখতে পারবেন, বাট আমাকে এটা এই অল্টারনেটিভ ওয়েতে যাওয়া লাগবে। চলে আসে, ডান। নেটের কারণে মোস্ট প্রবাবলি হুম। সো আমার এখানে এনরোল করা আছে কোনটা? এগুলো সব আসলে এনরোল করা তো না। এফআর কই? না নট আমার এফআরটাই করাই ছিল, এনরোল করাই ছিল। মোস্ট প্রবাবলি ওদের পুরোটা রিসেট করছে ওরা। ওকে, আমি আমার এফআরটা আবার এনরোল করছি, কোনো সমস্যা নাই। ওয়ান, তো এখানে সব পেপারই আপনি পাবেন। ইটস এ ফ্রি রিসোর্স। এটা এসএসসি এর ওদের অফিসিয়াল একটা ফ্রি অ্যাভেলেবল রিসোর্স যেটা আপনি ইউজ করতে পারবেন। তো এখানেই আমরা পাবো। এইটা লগ ইন ছাড়া অল্টারনেটিভ লগ ইন দিয়ে পারবেন। অল্টারনেটিভ লগ ইন দিয়ে আপনি একটা ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নিতে পারবেন। অল্টারনেটিভ ইমেল, ওই যেটা আমি দেখালাম না যে ওইখানে দুইটা অপশন ছিল, লগ ইন উইথ মাই এসএসসি আর হচ্ছে অল্টারনেটিভ লগ ইন। সো অল্টারনেটিভ লগ ইন দিয়ে আপনি ট্রাই করতে পারেন। বাট আপনাদের এসএসসি এর আইডিটা ইমিডিয়েটলি যেন হয়ে যায় এটা একটু আপনারা মানে জাস্ট পুশ দিয়া। এই হচ্ছে আমার এফআর পেপার। ওকে, সো আমি এটাকে স্টাডি শুরু করলাম। এবং আমি আসলে আপনাদেরকে কোশ্চেন প্র্যাকটিস করাবো এই প্ল্যাটফর্ম থেকে। আমি আপনাকে হোমওয়ার্কের জন্য দিব বিপিপি এক্সাম কিটটা, যেটা আপনারা বাসায় করবেন। সে ফর এক্সাম্পল আমি মেবি আইএস টু শেষ করলাম, আইএস টু এর রিলেভেন্ট কোশ্চেন আমি এখান থেকেই কভার করবো।
এন্ড আপনারা বাসায় IS2 এর এক্সাম কিট থেকে প্র্যাকটিস করবেন এন্ড ইফ ইউ ফেস এনি চ্যালেঞ্জ আমাকে দেখাবেন। এক্স্যাক্টলি স্টার্ট করলে কোনটা দিয়ে স্টার্ট করলে বেটার? কোনটা? এক্স্যাক্টলি কোনটা দিয়ে স্টার্ট করলে এটা আমি দেখাই দেব, সমস্যা নেই, নো রিস্ক, আই উইল লেট ইউ নো। ওকে। ওকে, ইটস ভেরি আর্লি টাইম। এই হচ্ছে আপনার এফআর এর ফুল সিলেবাস। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ আমরা ওই যে একটু আগে আমি আপনাদেরকে সিলেবাস ওপেন করে বললাম না, স্কিপ করি, আমরা আলাদা করে দেখব। সো দিস ইজ দ্য ফুল সিলেবাস। আমি আপনাকে যেটা বলছিলাম যে আমি IS2 এর এক্সাম্পল দিচ্ছিলাম, সেখান থেকে আমি যাই, ধরেন ফর এক্সাম্পল ইনভেন্টরি কই গেল, এই যে সরি ইনভেন্টরি। ওকে, এটার মধ্যে IS2 আছে, IS41 আছে। So আমি IS2 তে যাব। আপনি এখান থেকে প্রত্যেকটা টপিক নেক্সটে গিয়ে গিয়ে কভার করতে পারবেন। ক্লিয়ার? সো আপনি নেক্সটে যাবেন, জাস্ট থিওরিটিক্যাল জিনিস কভার করলেন। সো ভেরি ইজি টু লাইক অ্যাক্সেস আপনাদের একটা রিসোর্স, আপনি মোবাইল থেকে ওইটা অ্যাক্সেস করতে পারবেন, সিম্পল। এখানে ফ্ল্যাশ কার্ড আছে, ফ্ল্যাশ কার্ড মানে হচ্ছে এই পুরো 122টা ফ্ল্যাশ কার্ড মানে হচ্ছে ম্যাটেরিয়ালিটি কি, জাস্ট আপনি এটাতে ক্লিক করলে এটার ডেফিনেশন এখানে দেখাবে, সিম্পল। 122টা ফ্ল্যাশ কার্ড। কুইজ মানে হচ্ছে আপনি ওই প্রত্যেকটা সিলেবাস যেগুলো চ্যাপ্টার কভার করলেন, যে চ্যাপ্টার 1 এর শর্ট কোয়েশ্চেন, কুইজগুলো হচ্ছে নলেজ টেস্ট কোয়েশ্চেন, আর প্র্যাকটিস হচ্ছে এক্সাম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। আমি যদি প্র্যাকটিসে যাই, খেয়াল করে দেখেন, এখানে OTQ কোয়েশ্চেন আপনি প্র্যাকটিস করতে পারবেন। আপনি এখানে নিচে যাই, আপনি এখানে CRQ কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারবেন। এবং এটি আপনাদের জন্য হচ্ছে মেইন রিসোর্স টু হ্যাভ অ্যাক্সেস অর টু প্র্যাকটিস অর টু অবটেইন নলেজ। তার মানে এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি ক্যাপ্টেন বিপিপি পড়বো না, হ্যাঁ আমি পড়তে পারি, বাট দ্যাটস লেটার অন, দ্যাটস এ সেকেন্ডারি রিসোর্স। ইউর ফার্স্ট অফিসিয়াল রিসোর্স ইজ স্টাডি হাব। কথাটা ক্লিয়ার? জি। দ্যাট ইউ উইল হ্যাভ টু অ্যাক্সেস। ওকে, নাও আমরা চলে যাই আমাদের ওরিয়েন্টেশনের স্লাইডটাতে। এটার স্লাইডের মধ্যে আমরা এটা কভার করলাম। ওকে, এরপর আমরা আসি স্ট্র্যাটেজি। আমরা আসলে আমাদের এক্সাম স্ট্র্যাটেজিটাকে কিভাবে, স্টাডি স্ট্র্যাটেজি কিভাবে সাজাবো। বেসিক্যালি তিনটা সেগমেন্ট, একটা হচ্ছে আমার লার্নিং ফেজ, রিভিশন ফেজ এন্ড ফাইনাল প্রিপারেশন ফেজ। লার্নিং ফেজ মানে হচ্ছে আমি ঠিক এই এখন যে ক্লাসগুলো করছি, লাইক টিল অক্টোবর অর নভেম্বর ফার্স্ট হাফ, এটা হচ্ছে আমার লার্নিং ফেজ। ওকে, যেখানে আমি আমার সিলেবাস গুলো মানে গ্যাদার করব, নলেজ গেইন করব, মানে আমি প্র্যাকটিস করব, ছোট ছোট কোয়েশ্চেন, রেলেভেন্ট অবজেক্টিভ টেস্ট গুলো দেখবো। সো দ্যাটস দ্য পার্ট অফ নলেজ, দ্যাটস পার্ট অফ অ্যাকচুয়ালি লার্নিং ফেজ। রিভিশন ফেজ মানে হচ্ছে আমার যখন পুরো সিলেবাসটা মোটামুটি ভাবে আইডিয়া হয়ে যাবে, দেন উই উইল স্টার্ট পাস্ট ইয়ার কোয়েশ্চেন। ক্লিয়ার? ওকে, রিভিশন ফেজটা হচ্ছে মেইনলি নভেম্বর এবং ডিসেম্বরের 20 তারিখ, সরি নভেম্বরের 20 তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে। দেন ইউ উইল স্টার্ট ফাইনাল প্রিপারেশন। ফাইনাল প্রিপারেশনটা কি, তখন আপনার সিলেবাস ডান, past year question done, now it's final time to get in touch with mock exam, to practice your past year question from practice platform। এগুলো হচ্ছে আপনার ফাইনাল প্রিপারেশনের জিনিস। and then final exam, right? আপনার ডিসেম্বরের ফার্স্ট উইকেই হবে ফাইনাল এক্সামটা। বাট হোয়াট স্টুডেন্ট ইউজুয়ালি ডু, ওরা মানে আপনাদের কথাই বলছি, ওরা লার্নিং ফেজটা নিয়ে যায় হচ্ছে রিভিশন ফেজে, রিভিশন ফেজটাকে ডেফার করে হচ্ছে ফাইনাল ফেজে, এন্ড ফাইনাল প্রিপারেশনের ফেজটা দিয়ে দেয় হচ্ছে ওরা যেদিন এক্সামে বসে ওই দিন। এর মানে হচ্ছে আমরা কোন স্টুডেন্টকে কোনোভাবেই পুশ করে মক এক্সাম দেওয়াইতে পারি না। ওরা সবসময় পড়তেই থাকে। ও কি করে, ফাইনালি যেদিন ওর এক্সাম ওই দিন বসে ও মক এক্সাম দেয়, মানে ওইটাই ওর মক, ওইটাই হচ্ছে ফার্স্ট এক্সাম। ও 3 ঘন্টা একমাত্র এক্সামটা দিছে, ওই একটা মাত্র দিন, সেটা হচ্ছে এক্সামের দিন। আপনি আমাকে একটা ছোট্ট জিনিস বলবেন, আপনারা ক্রিকেট যারা খেলেন, ক্রিকেট তো খেলেন কম বেশি, রাইট? ওকে, আপনারা ক্রিকেট খেলার সময় যদি গলিতে ক্রিকেট খেলেন, আপনার যদি স্টেডিয়ামে ক্রিকেট খেলার অভিজ্ঞতা না থাকে, আপনি কি প্রথম দিন খেলেই 6 মারতে পারবেন? না, পসিবল এটা? পসিবল না। আপনাকে স্টেডিয়ামে খেলার এক্সপিরিয়েন্স নিয়ে স্টেডিয়ামে খেলতে যেতে হবে, তাই বাংলাদেশ প্লেয়াররা পারে না। তো তার মানে হচ্ছে আপনাকে অবশ্যই ফাইনাল এক্সামের আগে মিনিমাম 3 থেকে 4টা মক 3 ঘন্টা করে অ্যাটেন্ড করতে হবে।
বুঝতে পারছি কথাটা? সো দ্যাট ইউ হ্যাভ টু ডু। সো আপনাদের মাথায় এটা এখনই নিতে হবে যে আপনারা ফাইনাল এক্সামের আগে মক দিবেন। নাও কাম টু, এত কিছু করার পর আমরা আসলে কি টার্গেট করতেছি? টু গেট পাস, রাইট? এন্ড ইউ সি এসএসসি এর এই পেপারটাতে পাস রেট অনেক ভালো। ট্রাস্ট মি, যেটা আমি বললাম, আমার আমার স্টুডেন্ট পাস করছে 80%, যদিও অফিসিয়াল পাস রেট হচ্ছে 50%, বাট ইউ সি আপনার পাস রেট 50% এর নিচে নাই। জাস্ট একটা সেশন, তাও 49%। হোয়াট ইজ ইট মিন? ইট মিনস যদি 100 জন পরীক্ষা দেয় তার মধ্যে 50 জন পাস করে। So, আপনার পক্ষে কি পসিবল না 50 জনের মধ্যে থাকা? অবভিয়াসলি পসিবল। এন্ড আপনি যদি এটা অন্য পেপারের সাথে কম্পেয়ার করেন, অন্য পেপারের পাস রেট এফআর এর থেকে কম্পারেটিভলি ভালো, কম। So effort টা easy to get pass, and of course I am here to help you, to guide you how to get pass. Main pitfalls মানে হচ্ছে drawbacks or obstacle, কি কি প্রবলেম হবে আপনি যদি কারেক্ট অ্যামাউন্ট অফ স্টাডি না করেন, যেটা একটু আগে বললাম যে আপনি যদি স্পটিং করতে চান, ইউ ক্যান নট গেট পাস ইন এফার। আপনি যদি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে নলেজ, সেটা যদি এখানে ডেমনস্ট্রেট করতে না পারেন, যেটা আমি আপনাদেরকে রেসপন্সিবিলিটি নিলাম, যে দ্যাট আই উইল মেক শিওর যে আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর, ইভেন আমি আপনাকে জার্নালও শিখাবো, নো ওয়ারিজ। যদিও এটা খুব সিম্পল জিনিস, বাট স্টিল আই উইল হ্যাভ টু লার্ন, টিচ ইউ। লার্ন অনলি 4 টপিক, যেটা একটু আগে বললাম। দেয়ার ইজ নো সাচ ইম্পর্টেন্ট স্যার কোনটা ইম্পর্টেন্ট বেশি, সবকিছু ইম্পর্টেন্ট। ওকে, and the last point, last 2 point is don't attempt all required questions and poor exam technique and time management. এই দুইটা নিয়ে হচ্ছে আমার পরের স্লাইডটা, আমি এই জন্য এই দুইটা জিনিস পরের স্লাইডে ডিসকাশন করতেছি। খেয়াল করে দেখেন, রোড টু সাকসেস, যে এসএসসি এর পেপার পাস করতে গেলে আপনাকে এই তিনটা জিনিস ঠিক করতে হবে। তিনটা জিনিস হচ্ছে নলেজ, টাইম ম্যানেজমেন্ট এন্ড এক্সাম টেকনিক। নলেজ কি সেটা তো আমরা এতটুকু বুঝতে পারতেছি যে আমার টোটাল যে সিলেবাস, সেই সিলেবাসের আইডিয়া থাকতে হবে আমার। এন্ড ট্রাস্ট মি, বাংলাদেশের স্টুডেন্টরা নলেজের জন্য খুব কম ক্যান্ডিডেট ফেল করে, খুব কম ক্যান্ডিডেট। ওরা মেইনলি ফেল করে ডিউ টু টাইম ম্যানেজমেন্ট এন্ড এক্সাম টেকনিক। ওকে, আচ্ছা, এখন টাইম ম্যানেজমেন্ট এন্ড এক্সাম টেকনিক এই দুটো নিয়ে একটু একটু কথা বলতে হবে, কেননা এটাতে আপনারা অনেক বেশি আসলে স্ট্রাগল করতে পারেন। সেটার একটা নিয়ে আমি একটু কথা বলি। ফার্স্টে আমরা শুরু করি হচ্ছে এক্সাম টেকনিক নিয়ে। এক্সাম টেকনিকটা হচ্ছে যে আপনি যখন কোনো কোয়েশ্চেন এক্সাম আনসার করবেন, একটু আগে স্লাইডে আমি কি বলছি দেখেন তো, ডোন্ট অ্যাটেম্প্ট অল রিকোয়ার্ড কোয়েশ্চেন্স। ডোন্ট অ্যাটেম্প্ট অল রিকোয়ার্ড কোয়েশ্চেন্স, হোয়াট ইজ ইট মিনস? ইজ ইট মিন যে আপনাকে 100% অ্যান্সার করতে হবে? হোয়াট ডাজ ইট মিনস? আমি একটু আপনাদেরকে আমি একটু জাস্ট একটা ইলাস্ট্রেশন বলি, দেখেন আপনারা এখানে কি করবেন, একটা সিনারিও বলি। আপনি সেকশন এ তে খুব ভালো অ্যান্সার দিচ্ছেন, সেকশন বি টাও খুব ভালো অ্যান্সার দিচ্ছেন, সেকশন সি এর প্রথম কোশ্চেনটা আপনি অনেক সময় নিয়ে অ্যান্সার করলেন, করে দেখলেন টাইম শেষ। মানে কি আপনি কত মার্কে অ্যান্সার করছেন? 80 মার্ক। পরবর্তী যে 20 মার্কের একটা কোশ্চেন, ওই কোশ্চেনটা আপনি টাচই করতে পারেন নাই। ওকে, এখন আপনি এক্সামিনার, আপনি ওই ওই স্ক্রিপ্টটাকে কি অ্যাজিউম করে করবেন? আপনি কি এটা অ্যাজিউম করবেন যে এটা ক্যান্ডিডেট পারে নাই? মানে কি কি অ্যাজিউম করবেন? আমি আপনাদের অ্যাজাম্পশনটা বলতে চাই, এটা কি আপনি অ্যাজিউম করবেন? ওকে, আপনি কি অ্যাজিউম করবেন? ভাইয়া খুব পজিটিভ ওয়েতে বললো যে টাইমের কারণে পারে নাই। লাইক ফিল লাইক ইউর গার্লফ্রেন্ড, পারেন না আপনি, শেষ, আসেন নাই টাইম দিয়ে, আপনি ডান, আপনি গন, ব্রেকআপ। সো এখানে এক্সামিনার ভুলেও চিন্তা করবে না যে আপনার টাইম ছিল না, ওহো এই জন্য আপনি পারেন নাই, আপনারা একটু টাইম দিলে পারতেন। নেভার এভার। ও স্ট্রেট চিন্তা করবে আপনি এটা পারেন না। তখন কি হবে? আপনি যদি রেশিও না পারেন, আপনাকে এফআরএ পাস করানোটা ডেঞ্জারাস। ও কি করবে? না না, এই ক্যান্ডিডেটকে পাস দেওয়া যাবে না, ও ফেল করাই দিবে। আমি কি বুঝাতে পারছি কথাটা? দ্যাট ইজ কল এক্সাম টেকনিক। হোয়াট ইউ নিড টু ডু, আপনাকে সেকশন এ, সেকশন বি, এই দুটার মধ্যে 60 মার্কস, রাইট? টোটাল কত ঘন্টা? 3 ঘন্টা না? তাহলে আপনি প্রথম 1.5 ঘন্টা ট্রাই করবেন এটা শেষ করে দিতে, এই দুইটা সেকশন। পসিবল না? কারণ 30টা কোয়েশ্চেন 1.5 ঘন্টায় শেষ করে দিবেন। পরের 1.5 ঘন্টায় এই দুইটা সেকশন সি এর দুইটা কোয়েশ্চেন অবশ্যই আপনি অ্যাটেম্প করবেন, যতটুকু পারেন ততটুকু অ্যাটেম্প করবেন।
রাইট? আপনার 4টা রিকোয়ারমেন্ট আছে, একটা কোশ্চেনে 4টা রিকোয়ারমেন্ট আছে, 3টা অ্যান্সার করছেন, 2 নাম্বার রিকোয়ারমেন্ট অ্যান্সার না করে পরের কোশ্চেনে চলে যান, সমস্যা নাই। এন্ড ইউ হ্যাভ টু মুভ। আপনাকে এক্সামে যখন অ্যান্সার করবেন ইউ হ্যাভ টু মুভ। আপনি কোন একটা কোশ্চেনে স্ট্রাগল করতেছেন, স্টাক হয়ে আছেন, সেখানে আপনার টাইম দিয়েন না। অনেক সময় এরকম হবে অবজেক্টিভ টেস্ট কোশ্চেন, একটা কোশ্চেনে 2 মার্ক, আপনি ওখানে 10 মিনিট কাটাই ফেলছেন, লাভ আছে কোনো 10 মিনিট? ওইটার জন্য কি আপনারা 10 দিবে? ওটার জন্য আপনাকে 2 দিবে, হইলে না হইলে কত পাবেন না? 2 পাবেন না, ডাজেন্ট ম্যাটার, আপনি পরের কোশ্চেনে যান, প্রবলেম নাই। আমি বুঝতে পারছি কথাটা। সো আমি একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, তারপরে আমি টাইম ম্যানেজমেন্টে যাচ্ছি। আমার এক্সাম টেকনিক, আমার একটা পার্টিকুলার পেপারে আই অ্যান্সার 70 অনলি, 70 মার্কের অ্যান্সার করছিলাম আমি, বাট সব অ্যান্সার করছিলাম, মানে প্রত্যেকটা কোশ্চেন আমি টাচ করছিলাম, বাট আই অ্যান্সার অনলি 70 এন্ড আই গট 60। and that is exam technique, আপনি খেয়াল করে দেখেন। আমি যদি পুরো ইভেন আমি এমনও পেপার আছে আই আনসার্ড 100, আই গট 46, এরকমও আছে, আমি দুইটাই বললাম আপনাকে। সো এটাও আছে, আমি 100 অ্যান্সার করে 46 পাইছি, আমি 70 অ্যান্সার করে 60ও পাইছি। সো দ্যাটস দ্য ডিফারেন্স এক্সাম টেকনিক। সো অফকোর্স কোয়ান্টিটি আপনি দেখবেন, বাট কোয়ালিটি আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে এক্সাম টেকনিকটা মাথায় রাখতে হবে। এন্ড অবভিয়াসলি আপনি যখন বলবেন এক্সাম টেকনিক, আপনাকে এক্সামিনারের একটা জিনিস শিখতেই হবে, সেটাকে আমরা বলি এক্সামিনারের ভার্ব, মানে এক্সামিনিং টিমের কয়েকটা ভার্ব আছে। আমি ভার্বগুলো একটু দেখাই দিই আপনাদেরকে, আমি এটা দিয়ে দিব, আমি আবারও বলছি, আমি এগুলা কোনো কিছু আমার কাছে রাখবো না, জাস্ট দেখাই দেওয়ার জন্য, রিকোয়ারমেন্টটা বোঝার জন্য। ওকে, এগুলো হচ্ছে ভার্ব। আপনাকে এক্সাম, একটু আগে আপনি দেখছেন না একটা কোশ্চেনের রিকোয়ারমেন্ট, ওইখানে কিন্তু ও ক্যালকুলেট বলছে কিছু কোশ্চেনে, কিছু কোশ্চেনে বলছে হচ্ছে ইন্টারপ্রেট, কিছু কোশ্চেনে বলছে হচ্ছে লাইক অ্যানালাইজ, এরকম ভাবে বলছে অ্যাসেস। তার মানে প্রত্যেকটা ভার্বের আলাদা আলাদা মিনিং আছে। যদি আপনাকে বলে অ্যাডভাইস, অ্যাডভাইস বললে আপনি যেটা করবেন, অফকোর্স আপনাকে যদি বলে অ্যাপ্লাই, একটা জিনিস করবেন না, একই জিনিস না। So you have to understand what is examiner is asking for. যেমন আপনাকে আমি যদি সিম্পল ভাবে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ইউর ফাদার, আপনি কি বলবেন আপনার বাবার নাম কি? আমি আপনার কাছে কি জানতে চাইছি? হোয়াট ইজ ইউর ফাদার মিনস আমি জানতে চাইছি আপনার বাবার প্রফেশনটা কি, কি করে। আমি বুঝতে পারছি কথাটা। সো আপনি এসএসসি ইজ লাইক দিস, আপনি যদি ওইখানে বাবার নাম বলেন, তার দাদার নাম বলেন, তার দাদার নাম বলেন, এখানে 1 মার্কও পাবেন না। যা যদি সিম্পলি বলেন যে বিজনেসম্যান, ইউ উইল গেট 1 মার্ক। দ্যাট ইজ হাউ এসএসসি উইল অ্যাসেস। তো আপনাকে এই ভার্ব গুলো একটু শিখতে হবে, একটু বুঝতে হবে। আপনারা জাস্ট এসএসসি এর পার্ট 2 শুরু করছেন, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা অফকোর্স এই ভার্ব গুলোর সাথে ইউজ টু হন। তাহলে আমার এসএসসি এর এক্সাম পাস করার জন্য যে কোনো পেপার, আমি বলছি না শুধু এফআর, আই হ্যাভ টু অবটেন নলেজ, আই হ্যাভ টু হ্যাভ এক্সাম টেকনিক, এন্ড অফকোর্স আই হ্যাভ টু মেনটেন প্রপার টাইম ম্যানেজমেন্ট। এন্ড টাইম ম্যানেজমেন্ট আমি অলরেডি বলছিলাম আপনাদেরকে কিভাবে করবেন টাইম ম্যানেজমেন্টটা। যেমন আপনি 1 মার্কের জন্য কত মিনিট পাবেন? 1.8 মিনিটস। এন্ড হাউ ইউ উইল ইভালুয়েট, ওই প্রত্যেকটা কোশ্চেনে তো আপনি লিখে, মানে পাশে লিখে রাখতে পারবেন না। সো হাউ ইউ উইল ইভালুয়েট ইট, আপনি সেকশন এ এবং বি কয় ঘন্টার মধ্যে শেষ করবেন? ফার্স্ট 1.5 ঘন্টার মধ্যে শেষ করবেন। যদি শেষ হয় তাও ভালো, শেষ না হইলেও মুভ ফরওয়ার্ড, সামনের কোশ্চেনে যান। পরবর্তী কোশ্চেনের জন্য কত ঘন্টা টোটাল? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা আপনার 90 মিনিট। কত মিনিট করে পাবেন? মানে প্রত্যেকটা কোশ্চেনে 45 মিনিট। সো একটা কোশ্চেন 45 মিনিট হয়ে গেছে, এখনো পর্যন্ত 4 মার্কের আনসার বাকি। চলে যান পরের কোশ্চেনে, চলে যান 45 মিনিট পরের কোশ্চেনে দেন। আমি দ্যাট ইজ অ্যাকচুয়ালি টাইম ম্যানেজমেন্ট এক্সাম। ওকে, সো অফকোর্স বাকি জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো, আপনারা কিভাবে করবেন। এটা আপনাদের জন্য না, হ্যাঁ, Okay. এটা হচ্ছে রিটেক। তো আমি এক্সপেক্ট করি না আপনি কখনো রিটেক দিবেন, মানে আপনি কখনো পরবর্তীতে আলটিমেটলি এক্সাম দিবেন, ফেল করবেন। সো দ্যাট ইজ হাউ আই উইল সাপোর্ট, যেটা আমি দেখাচ্ছিলাম। আই উইল গিভ ইউ আ প্রপার লাইক এক্সটেন্সিভ একটা নোট, যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি রেকর্ডেড ক্লাসটা দিব আপনাদেরকে, বাট আই এম শিওর যে আজকে রেকর্ডিংটা খুব ভালো কোয়ালিটির হয় নাই। আমি অফকোর্স আপনাকে হোয়াটসঅ্যাপের যে কথাটা আমি বললাম, প্লিজ নক মি অন হোয়াটসঅ্যাপ, আই উইল ক্রিয়েট আ গ্রুপ। আমি একটা গ্র্যান্ড রিভিশন নিব 2 দিনের, লাইক ফুল সিলেবাস আমি কভার করে দিব আপনাদেরকে ওই 2টা ক্লাসে। এন্ড দেন আমি আপনাদের সাথে মক এক্সাম এবং মকের ডিসকাশন করব যে এটা কিভাবে আপনি সলভ করবেন, অথবা সলিউশনে যদি কোনো ডিসকাশন লাগে অথবা হেল্প লাগে, দ্যাট আই উইল ডু। সো দ্যাটস অল ফর টুডে। The recording
আমি দিয়ে দিব, আমি ইউটিউবে দিয়ে দিব, আমি লিংক দিয়ে দিব আপনাদেরকে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স আমাকে বলতে পারেন, আদারওয়াইজ উই আর ওকে, গুড টু গো ফর টুডে। আমার নাম্বারটা বলে রাখছি সো দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি কানেক্ট মি অন হোয়াটসঅ্যাপ। আমার নাম্বার অনেকের কাছে থাকার কথা। হ্যাঁ, ওইটাই। চলে যান না প্লিজ। So this is my WhatsApp number 3091757. Yeah. So please knock me on WhatsApp. আমি ডক ফাইলটা দিয়ে দিচ্ছি so that you can actually connect me on WhatsApp. আমি একটা WhatsApp গ্রুপ করে দিচ্ছি। And আমাদের ক্লাস রুটিন is fine, right? ক্লাস রুটিন নিয়ে কারো কোনো কনফিউশন নাই। ফ্রাইডে 3 আমরা হয়তো বা 3 PM শুরু করতে পারবো না, এটা ইউজুয়ালি 15 এ চলে যাবে। And মাঝখানে আমরা ব্রেক দিব যদি একটু লং ক্লাস হয়, আর যদি কোনো কারণে শর্ট হয় তাহলে আর ব্রেকের দরকার নেই। ওকে, আর ফ্রাইডে আমরা অনলাইন অফলাইন দুইটি অফার, মানে অফার বলতে আমার দুইটি অপশন থাকবে, বাট আই উড রিকমেন্ড ইউ গাইস টু কাম ফিজিক্যালি প্লিজ, বিকজ অনলাইন ক্লাসগুলোর ইন্টারেকশনটা খুব একটা ভালো হয় না। অ্যান্ড স্যাটারডেতে আমার ক্লাস হচ্ছে 3:30 or 3 PM হোয়াটএভার। আনিস ভাই ওনার যে ক্লাস টাইমিংটা আছে সেই টাইমে হচ্ছে উনি ক্লাসটা নেবেন। সো উইল কোঅর্ডিনেট অ্যাকর্ডিংলি সো দ্যাট আমাদের মধ্যে যদি কনফিউশন না থাকে। হ্যাঁ, আমি ফ্রাইডেতে এন্ড স্যাটারডেতে দুইটাই 3:30, and Anis bhai will take maybe Saturday te on একটা ক্লাসে, or we will actually interchange. That's not a problem. Okay. Now another point is আমি initially consolidation শুরু করব, গ্রুপ অ্যাকাউন্টিং দিয়ে শুরু করব, because that's a separate part. এটার জন্য কোন IS IFRS এর আন্ডারস্ট্যান্ডিং খুব একটা লাগে না। Okay. So I will start from the consolidation, Anis bhai will start from the IS IFRS part. So আমরা দুজনে সিঙ্ক করব of course, and আমি আপনাদেরকে কনসিডারেশন রিলেটেড একদম সেপারেট ভাবে আপনাদেরকে আমি রিসোর্স গুলো শেয়ার করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সো নেক্সট ডে ইনশাআল্লাহ দেখা হচ্ছে কালকে উই আর নট অ্যাকচুয়ালি হোল্ডিং ব্যাক। ওকে, কালকে থেকে ইনশাআল্লাহ। ইয়েস, no, not really. So if any cancellation will come or any decision will come, because you see student is very low number of students. Oh sorry, let me stop.